আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস করাবো। ক্লাসটা এইচএসসি 26 সালের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য, এবং যারা এইচএসসি 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য। উভয় ব্যাচের শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে মূলত তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে 10টা অধ্যায় আছে, এই 10টা অধ্যায়কে রিভিউ করে দিব। সৃজনশীল প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চদরকতামূলক যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়বে, কতটুকু পড়বে সেটা ইনশাল্লাহ বলে দিব। আর প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউর জন্য কতটুকু অংশগুলো পড়বে সেটাও আমি তোমাদের নোট আকারে দিয়ে দিব, পড়াই দিব, গুরুত্বপূর্ণ সূত্রগুলো পড়িয়ে দিব। সো আজকের ক্লাসে এক্সট্রা করে কোনো এমসিকিউ সলভ করাবো না। সো আজকে মোটামুটি একটা ধারণা দিব। এই যে পরীক্ষা পেছানোর কারণে আমি এক সিদ্ধান্তটা একটু পরিবর্তন করছি, নাহলে তোমাদের 100টা মতো এমসিকিউ পড়ানোর ইচ্ছে ছিল। সো 100টা এমসিকিউ পড়াবো না, তবে এমসিকিউর জন্য কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা পড়াবো ইনশাল্লাহ। সো সবাই ক্লাসে একটু যোগদান করো। তোমাদের 27 ব্যাচে যারা শিক্ষার্থী আছে তাদের একটু ক্লাসটা মেনশন দিয়ে দাও, তারাও যাতে একসাথে ক্লাসটা করে। আর তোমরা ক্লাসটা অবশ্যই তোমাদের গ্রুপে কি করে দিবা, শেয়ার করে দিবা। ঠিক আছে। সো আমাদের আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস। যদিও ম্যারাথন ক্লাস বলা হচ্ছে, আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়টা গুছিয়ে দিব। সো পদার্থবিজ্ঞান প্রথম পত্র যদি ভালোভাবে তুমি প্রস্তুতি নিতে পারো, দ্বিতীয় পত্রের পরীক্ষাও তোমার ভালো হবে ইনশাল্লাহ। কারণ এই দুইটা সাবজেক্ট মিলে কিন্তু তুমি যদি 160 মার্ক পাও, তাহলে কিন্তু তোমার ফিজিক্সে A+ অবশ্যই আসবে। সো 160 যেহেতু টার্গেট, এখন দেখো তোমরা সিকিউ পরীক্ষা দিবা কত, ফার্স্ট পেপারে 50, সেকেন্ড পেপারে 50, তাহলে টোটাল তুমি 100 মার্কের সিকিউ এক্সাম দিবা দুই পেপার মিলে। এমসিকিউতে 25 করে তোমরা 50 মার্কের পরীক্ষা দিবা। তাহলে টোটাল এখানে 150 না, 150, আর দুই সাবজেক্ট মিলে তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে কত, 50। এখন প্র্যাকটিক্যাল তো তোমাকে 50-এ 50 দিবে, সেটা তুমি একদম শিওর করে বলতে পারবা না। ধরো প্র্যাকটিক্যাল তোমাকে 20-20 করে 40 দিল, তাহলে 160 পাওয়ার জন্য তোমাকে আরও কত অ্যান্সার করতে হবে, 120-এর ওই 150-এর মধ্যে 120 তোমাকে শিওর করে অর্জন করতে হবে। ধরো প্র্যাকটিক্যাল তোমাকে 15-15-30 দিল, তাহলে তোমাকে 150-এর মধ্যে কত পেতে হবে, 130 পেতে হবে। সো 150-এর মধ্যে 130 টার্গেট রাখবা। মনে রাখবা তোমাকে প্র্যাকটিক্যালে 15-15-30 দিবে, এর চেয়ে বেশি দিলে সেটার জন্য তোমার জন্য বোনাস। সো এভাবে পরীক্ষাগুলো দিবা। তো তোমার সিকিউ কোন অধ্যায় থেকে পড়তে হবে, এমসিকিউ কোন অধ্যায় থেকে পড়তে হবে অলরেডি তোমরা হয়তো জানো। আজকে আমি তোমাদের কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। সো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই যে অধ্যায়গুলার আমি একটা রেটিং বের করছি। যদিও তোমরা হচ্ছে ফুল সিলেবাসের পরীক্ষার্থী, তোমাদের পরে 27 সালে কোনো যদি দেশে সমস্যা না হয় 27 সালে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। 28 সালে যারা আছে শিক্ষার্থীরা তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তোমাদের আগে পদার্থবিজ্ঞান সর্বপ্রথম সৃজনশীল, পদার্থবিজ্ঞানের সৃজনশীল হয় এইচএসসি 2015 সালে, 2015, 16, 17, 18, 19। এর 18 সালে আবার দুইটা সম্মিলিত বোর্ডে পরীক্ষা হয়েছিল। তারপর হচ্ছে 19 সালে আবার আলাদা করে পরীক্ষা হয়। তারপর হচ্ছে 20 সালে করোনার কারণে অটো পাস হয়। 21 সালের অবস্থা থেকে তোমরা জানো, 21 সালে খুবই কম সংখ্যক সিলেবাস ছিল। 22 সালে একটা নির্দিষ্ট করে সিলেবাস দিয়েছিল, যেখানে তোমার হচ্ছে গতিবিদ্যা ছিল না, তারপর হচ্ছে তরঙ্গ ছিল না, বাকি পদার্থের গাঠনিক ধর্মের আংশিক ছিল, এভাবে আর কি। সো তোমাদের যেহেতু সিকিউতে 8টা সিকিউর মধ্যে তোমাদের লিখতে হবে কয়টা, যে কোনো 5টা, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। সো তুমি যদি ভালোভাবে 5টা অধ্যায় পড়ে যাও, তুমি কিন্তু 5টা সিকিউ ইনশাল্লাহ লিখতে পারবে। এখন দেখো ভৌত জগত পরিমাপ থেকে কিন্তু সিকিউ আসে না, একবার আসছিল, তবে এইবার আসবে না, যেহেতু আমাদের অনেকগুলো অপশন আছে। তো তোমাকে ভেক্টর মাস্ট বি পড়ে যেতে হবে। তারপর হচ্ছে গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, তারপর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এগুলো তোমরা পড়তে পারো। মহাকর্ষ বিকর্ষ, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, তরঙ্গ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। কারো যদি সবগুলা পড়া থাকে তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে।
কেউ যদি মন চায় কম পড়ে তুমি A+ টার্গেট করবা, তাহলে তার জন্য এখানে বলে দেওয়া আছে। তুমি তোমার ধরো ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, মহাকর্ষ বিকর্ষ পড়লেও কিন্তু তুমি 5টা সিকিউ বসে অ্যান্সার করতে পারবে। সো সিকিউর জন্য তোমার যেমন এখানে 10টা অধ্যায় আছে। সো তুমি যদি ধরো পর্যাবৃত্ত গতিটা স্কিপ করো শুধু সিকিউর জন্য, ভৌত জগত পরিমাপ এটা যদি স্কিপ করো, তাহলে তোমার আরও অধ্যায় থাকে 8টা, তাহলে 8টা থেকে কিন্তু 8টা সিকিউ আসবে। তবে এখানে মিক্স করে কিছু সিকিউ দেবে, যেমন ভেক্টর থেকে সিঙ্গেল একটা আসবে, গতিবিদ্যা থেকে আসবে, নিউটনিয়ান বলবিদ্যা থেকে একটা অবশ্যই সিঙ্গেল সিকিউ আসবে, মহাকর্ষ থেকে আলাদা আসবে, পদার্থের গাঠনিক ধর্ম অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো টপিক আছে, এটার থেকে আলাদা আসবে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে আলাদা আসবে, তরঙ্গ থেকে আলাদা সিকিউ দিবে। তবে পর্যাবৃত্ত গতি আর হচ্ছে কাজ ক্ষমতা শক্তির মধ্যে কিছু কনসেপ্ট মিল আছে, যে সরল দোলক যারা পড়ছো, সরল দোলক বা সরল দোলকের কনসেপ্টটা থেকে তোমার ওই শক্তির সংরক্ষণশীল নীতি প্রমাণ করার যে টপিকগুলো আছে, ঠিক আছে, ওই বিষয়গুলো কাজ ক্ষমতা শক্তির একটা অংশের সাথে মিল, তাহলে এটা কম্বাইন্ডলি দিতে পারে। সো এখানে 5 স্টার দেওয়া আছে, তোমরা এভাবে তোমরা যদি প্রস্তুতি নাও, আশা করছি তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে। এখন আমরা দেখে নিব হলো এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে, এটা আমরা আমি যেটা সাজেশন করছি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেখান থেকে। সো তোমরা এগুলা বললে তোমার এনাফ, তুমি যদি চাও যে আমি আরও বেশি পড়বো তাহলে পড়তে পারো অবশ্যই। সো আমরা একটু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে দিই। এখানে ভৌত জগত পরিমাপ থেকে শুধুমাত্র তুমি পিচ কাকে বলে এটা পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। অনুধাবনমূলকের জন্য স্পেরোমিটারের যান্ত্রিক ত্রুটি বোঝার উপায় ব্যাখ্যা করো, এটা পড়ে নিলে হয়ে যাবে। শুধুমাত্র পিচ কাকে বলে এটা কিন্তু পরীক্ষা আসে, যেমন ঢাকা বোর্ডে 2023 সালে আসছিল, আরও বিভিন্ন কলেজের পরীক্ষা আসছে, তাহলে এটা একটু পড়ে নিবা। এরপরে দেখো ভেক্টর। ভেক্টর দেখো কতগুলো বোর্ড পরীক্ষা আসছে, এখানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি কি কি পড়তে পারো, যেমন অবস্থান ভেক্টর খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান ভেক্টর কাকে বলে, তারপর হচ্ছে আয়ত একক ভেক্টর, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে একক ভেক্টর, নাল ভেক্টর। এরপরে আছে তোমার কার্লের সংজ্ঞা, ডাইভারজেন্সের কাকে বলে বা ডাইভারজেন্সের সংজ্ঞা দাও। যেমন অনেক আমরা কিন্তু এটা দুর্বল মনে করে কিন্তু কার্লের সংজ্ঞাটা পড়ি না, তাহলে এটাও কিন্তু তোমার জ্ঞানমূলক পরীক্ষায় প্রশ্নের থাকবে। যেমন ডাইভারজেন্স কাকে বলে এটাও কিন্তু থাকে। সো এগুলো পড়ে নিবা। আর বিশেষ করে অবস্থান ভেক্টর কাকে বলে, আয়ত একক ভেক্টর কাকে বলে। আরেকটা কথা বলে রাখি, ভেক্টর থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন আসে সেটা ভেক্টরের সিকিউতে নাও আসতে পারে, সেটা কিন্তু অন্য একটা চ্যাপ্টারের সিকিউতেও দিতে পারে, এটা কিন্তু মিক্স করেই দেয়। তুমি এমন না যে হুবহু ভেক্টর থেকে পুরো 10 নাম্বার দিবে, এরকম তুমি কখনো কি করতে পারো, আশা করতে পারবে না। ভেক্টর থেকে ধরো গ ঘ ঘ দিলে ক নাম্বার কিন্তু অন্য একটা চ্যাপ্টার থেকে দিতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমার কিন্তু পড়তে হবে, ঠিক আছে, তাহলে একটু পড়ে নিও। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বা খ নাম্বারে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন দেখো 3টি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়, 24 সালে আসছিল, 23 সালে আসছিল, 22 সালে আসছিল, এটা পড়ে নিবা। 2টি ভেক্টরের যোগের বিগফল সমান হতে পারে কিনা, আমার মনে হচ্ছে এইবারে ওই পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা দিতে পারে, সেটা একটু পড়ে নিও। তারপর হচ্ছে ট্রলির ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এর হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, এইটাও দেখো। যেমন তোমার চট্টগ্রাম বোর্ড 25 সালে আসছে, 25 সালে আসলে যে 26 সালে আসবে না সম্মিলিত বোর্ড, এটা কিন্তু তুমি করবে না, 25 সালে প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে, সেগুলো পড়ে নিও। তারপর হচ্ছে গতিবিদ্যাতে যেমন দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে তোমার আছে তাৎক্ষণিক বেগ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাৎক্ষণিক বেগ পড়ে নিবা। তারপরে হলো প্রাসের পাল্লা কি, প্রক্ষেপ বা প্রাস কাকে বলে, প্রক্ষেপ বা প্রাস কাকে বলে, এটা অবশ্যই অবশ্যই পড়ে নিবা, প্রক্ষেপ বা প্রাস কি, ঠিক আছে। তারপরে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে জাস্ট শুধু একটা সাজেশন দেওয়া আছে, এটা পড়ে নিলে হয়ে যাবে। যেমন গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি কখনোই শূন্য হয় না কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বরিশাল বোর্ডের 2017 সালে আসছে। অনেকে প্রশ্ন করতে পারো স্যার আমরা এগুলোর উত্তর কোথায় পাবো, পাশে বোর্ড লেখা আছে, তুমি এই বোর্ডে প্রশ্নটা দেখলেও কিন্তু এটার উত্তরটা পাবে। আর আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, অলরেডি পড়া হয়ে গেছে।
কেউ যদি পদার্থবিজ্ঞানের প্রস্তুতি নেয় গতিবিদ্যা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন পড়বে না এরকম কোনো শিক্ষার্থী যারা পড়ছে তাদের আমি দেখাতে পারবো না। এগুলো অবশ্যই পড়তে হবে। যেমন প্রাচীর পাল্লা কি, তারপরে প্রক্ষেপক বা প্রাস কাকে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা অবশ্যই তুমি কি করবা, মুখস্থ করে নেবা। তারপরে দেখো নিউটনিয়ান বলবিদ্যাতে, আচ্ছা নিউটনিয়ান বলবিদ্যাতে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটার মধ্যে একটা আছে বল কাকে বলে। এটা আমরা ছোটোবেলায় পড়ছি, তবে বল আসলে সবাই পারবা। তবে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ঘাত বল আর একটা হচ্ছে টর্ক। এই দুইটা পড়ে নিবা সুন্দর করে। একটা হলো ঘাত বল আর একটা হলো টর্ক। টর্ক হচ্ছে ঘূর্ণন জড়তা। টর্কের ক্ষেত্রে আমরা অনেক ভুল করি। এই যে টর্কে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, টাউ ভেক্টর সমান ব্যাসার্ধ ভেক্টর ইন্টু এফ ভেক্টর। এটা কিন্তু একটা ভেক্টর রাশি। টর্ক একটা কি রাশি, ভেক্টর রাশি, মনে থাকবে। আচ্ছা এটা পড়ে নিবা। আরেকটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ এটাও পড়বা, চক্রগতির ব্যাসার্ধ। তারপরে হলো জড়তার ভ্রামক, এটা পড়ে নিতে পারো। তবে এখানে তোমার ঘাত বল কি, টর্ক কি, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ কি, এই 3টা বিশেষ করে পড়বা। ঘাত বল কি, দুইটা জিনিস আছে, একটা ঘাত বল আর একটা হলো বলের ঘাত। ঘাত বল, বলের ঘাত তোমরা থিওরি পড়ার সময় হয়তো পড়ছো। আর টর্ক কি, টর্ক কি রাশি, এটাও কিন্তু এমসিকিউতে আসে। চক্রগতির ব্যাসার্ধ কি অবশ্যই পড়ে নেবা, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারে। যেমন ক্রিকেট খেলোয়াড় বল ধরার সময় হাত পেছনে নেয় কেন, ব্যাখ্যা করো। এই যে ক্রিকেট খেলে বল ধরার সময় হাত পেছনে নেয় কেন, পেছন থেকে আনে কেন, এটা এটা সিলেট বোর্ডে 25 সালে আসছিল। এটা অবশ্যই শিখে যাবা। তারপর যে পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘোরাতে থাকলে পানি পড়ে যায় না কেন, পড়ে নিবা। ঠিক আছে, এটা 5 স্টার সেভ বেশি দিতে হবে এটাতে। তারপর হচ্ছে দ্রুত দরজা খোলার জন্য বল কোথায় প্রয়োগ করতে হয় ব্যাখ্যা করো, এটাও পড়ে নেবা। ঠিক আছে, খুবই কম সংখ্যক প্রশ্ন দিচ্ছি, এগুলো অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে। তারপর দেখো কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের মধ্যে এক জুল কাকে বলে, এটা তোমরা এসএসসিতেও কিন্তু পড়ছো। এক জুল কাকে বলে, কাজ শক্তি উপপাদ্য। এটা মনে করো তুমি তোমার পরীক্ষায় চলে আসছে, সেটা মনে করবা কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি, এটা অবশ্যই শিখে যাবে। এটা না শিখে কখনো পরীক্ষার হলে যাবে না। কাজ শক্তি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর অশ্বক্ষমতা কাকে বলে, এগুলো পারবা। কর্মদক্ষতা কাকে বলে, এগুলো তোমরা এসএসসিতে পড়ছো। সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল, এই দুইটা বিষয়, সংরক্ষণশীল অসংরক্ষণশীল দুটোটা পড়ে যাবা। সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল কাকে বলে। এরপরে দেখো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন কি কি পড়বা। যেমন এখানে দেখো চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে না, এটা ব্যাখ্যা করো। আনকমন একটা প্রশ্ন, পড়ে নিও। স্প্রিং দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয় কেন, এইবারের জন্য এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে অসমভরের দুইটি বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি সমান হয় কিনা, এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে এটা পড়তে পারো। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো, এটাও তোমার এবারে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো হচ্ছে তোমার কাজ শক্তি ক্ষমতার অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। একটু খাতা কলম নিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে রাখলে হয়ে যাবে। সো দেখো মহাকর্ষ বিকর্ষ থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি কি পড়বা। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, এটা নিয়ে ঘুরে ফিরে জ্ঞানমূলক প্রশ্নে আসবে, না হলে তোমার এমসিকিউ হলেও আসবে। মানে এমন কোনো বোর্ড পরীক্ষা নাই যেখানে জি নিয়ে, জি সম্পর্কিত কোনো প্রশ্ন আসে নাই। যেমন আমরা জি, এই যে এটার যে মানটা জানি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে জি এর ভ্যালু, বুঝতে পারছো। এটার মাত্রা আসে পরীক্ষায়, মাত্রাটা, এটার মাত্রা তো জানো, জি এর মাত্রা, জি এর মাত্রা হচ্ছে কত, L³ M⁻1 T⁻2, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। আর এটার মাত্রা কেমনে বাইর করতে হয় বা সূত্রটা কোত্থেকে আসে, যে আমরা বলের যে সূত্রটা জানি, জি ইন্টু mm ডিভাইডেড বাই কত ডি স্কোয়ার। আচ্ছা এখান থেকে জি সমান কি লিখতে পারবা, জি সমান কি লিখতে পারো বলো, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই তাই না। এখান থেকে তুমি সংখ্যাটা দিতে পারবো। দূরত্বের জায়গায় যদি ডি এর মান যদি 1 বসাও, দুটার ভর যদি তুমি 1 কেজি বসাও, 1 কেজি ভরের দুইটি বস্তু
1 মিটার দূরত্ব রাখলে ধরো ডি এর মান 1, এম এর মান 1 হলে জি সমান কি হয়ে যাবে এফ, এই যে জি ইকুয়াল এফ হয়ে যাবে না, সেটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। অনেকে এই সংখ্যাটা পারে না, সেজন্য বলে দিলাম। 1 কেজি ভরের দুইটি বস্তু অথবা একক ভরের দুইটি বস্তু পরস্পর 1 মিটার দূরত্ব থাকলে যেই বলে নিজেদের আকর্ষণ করবে তাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি বলবো। বুঝতে পারছো তো? এতে সূত্র থেকে তুমি সংখ্যাটা বলে দিতে পারবা। একক ভরের দুইটি বস্তু একক দূরত্বে থাকলে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলে। হয় সংজ্ঞা আসবে, না হলে এটার মাত্রা আসবে, না হলে এটার একক আসবে। ঠিক আছে? আর অনেক সময় এমসিকিউতে দেওয়ার সময় মানটা ঠিক রাখে এককটা পরিবর্তন করে দেয়। সো একটু সাবধান, পড়লে ডিটেলস সব পড়ে নিবা। ওকে, তারপর দেখো মহাকর্ষীয় বিভব কাকে বলে, মুক্তিবেগ কাকে বলে। মুক্তিবেগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, মুক্তিবেগ কাকে বলে। ঠিক আছে, আর একটা হচ্ছে পার্কিং কক্ষপথ কি, এটাও পড়ে নিও, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। রিসেন্টলি যেহেতু আসছে, এটা 19 সালেও আসছিল, 22 সালেও আসছে, 23 সালেও আসছে, 24 সালেও আসছে, এটা পড়ে নিবা। পার্কিং কক্ষপথ কি আর মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, এটার মান মুখস্থ করে নিবা। মহাকর্ষীয় বিভব কাকে বলে, মুক্তিবেগ কি, মুক্তিবেগ তো জানো, যে সর্বনিম্ন বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সেটা গ্রহের বা উপগ্রহের আকর্ষণের বাইরে চলে যায়, তাই সেটাকে বলা হয় মুক্তিবেগ। যেমন পৃথিবীর সারফেস থেকে যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা, সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। সো এখন পৃথিবীর মুক্তিবেগের যে ভ্যালুটা, এটাকে আমরা এসকেপ ভেলোসিটি থেকে বি দিয়ে প্রকাশ করি, সেটার মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। চিন্তা করো, একটা বস্তুকে যদি তুমি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার দূরত্বে নিতে পারো, উপরের দিকে উৎক্ষেপণ করতে পারো প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড মানে হলো এক উচ্চারণ করতে যতটুকু সময় নেবে সেটাই হলো 1 সেকেন্ড। সো তখন সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, সেটাকে বলা হয় পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ। বিভিন্ন গ্রহের উপগ্রহের মুক্তিবেগ আছে, এটা সূত্র আছে, পড়ে নিতে হবে। ওকে, তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে জাস্ট 3টা প্রশ্ন রাখলাম, এই 3টা পড়ে নিতে হবে অবশ্যই। অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো, এটা পড়ে নিতে হবে অবশ্যই। তারপরে হলো তোমার পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য কেন, সূত্র দিয়ে ব্যাখ্যা দিবা। তারপর হচ্ছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না কেন। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান, পৃথিবীর বিভিন্ন সারফেসে কিন্তু জি এর মান বিভিন্ন। যেমন পৃথিবী পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবী অঞ্চলে কম, অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে আমরা আদর্শ মান ধরি, এই জি এর আদর্শ মান হলো 9.81 ms ইনভার্স 2, এটা হলো 45 ডিগ্রি অক্ষাংশে। তবে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত বেশি উপরের দিকে যাবে তত বেশি জি এর মান কমে যাবে। পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত বেশি কেন্দ্রের দিকে যাবে তখনও জি এর মান কমে যাবে। এখন কেন্দ্রে গেলে জি এর মান হয়ে যাবে 0, এটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। যেমন পৃথিবীর গভীরে গেলে জি এর মান বের করার যে সূত্রটা তোমরা পড়ছো, জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আচ্ছা তুমি চিন্তা করো, একটা বস্তুকে যদি পৃষ্ঠ থেকে কেন্দ্রে যেতে হয়, তাহলে কেন্দ্রে যাওয়া মানে কি, তোমার ব্যাসার্ধের সমান গভীরে ঢোকা না? তাহলে ব্যাসার্ধের সমান গভীরে যদি তুমি যাও, অর্থাৎ এইচ সমান যদি আর হয়, তাহলে তোমার এখানে কি চলে আসতেছে, জি ইন্টু 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর আসবে, সেটা কাটাকাটি গেলে 1 আসবে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে জি ইন্টু 0 অর্থাৎ 0 চলে আসবে। তার মানে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুকে ওজনহীন মনে হবে কেন? এই যে আমরা ওজন ডাব্লিউ সমান এম জি প্রাইম যদি ধরি, তাহলে যেখানে বস্তুর অভিকর্ষ ত্বরণী ওখানে পাবো না, তাহলে এটা 0 হয়ে গেলে বস্তুকে ওজনহীন মনে হবে না? সেজন্য পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু যেতে পারবে না। তুমি যদি পৃথিবীকে গর্ত করে কেন্দ্রে যাও, তাহলে কেন্দ্রে যাওয়ার পরে তো এটা কেন্দ্রে চলে আসছে, তাহলে এখানে ভাসমান অবস্থা থাকবে। ঠিক আছে, সেগুলো একটু পড়ে নিও। তারপর হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা শর্ট সিলেবাসে তোমার কি ছিল না, ফুল ছিল না, এখানে শুধু গুণাঙ্ক পর্যন্ত ছিল, পয়সনের অনুপাত পর্যন্ত ছিল। এখন নতুন যে কনসেপ্টগুলো, যেটা সর্বশেষ 2019 সালে ছিল পরীক্ষায়, সেটা কিন্তু তোমাদের শিখতে হবে বা পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। তো অসমপীড়ন কি, অসমপীড়ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পড়ে নিবা। তারপর হচ্ছে স্থিতিস্থাপক সীমা কাকে বলে, স্থিতিস্থাপক ক্লান্তি, এটা পড়বে, এটা অনেকে শিখে না, স্থিতিস্থাপক ক্লান্তি। তারপরে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক আরেকটা গুরুত্বপূর্ণ। তারপর হুকের সূত্র, হুকের সূত্র যারা পড়ো নাই
তাদের কি অবস্থা হতে পারে? এটা তো তোমরা এসএসসি দিয়ে পড়ছো, রবার্ট হুকের সূত্র পড়ছো না, সংনম্যতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে পয়সনের অনুপাত। দেখো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ি, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ি, তারপর হচ্ছে দৃঢ়তার ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ি। তার দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম হচ্ছে কি ইয়ংয়ের গুণাঙ্ক, এটা টমাস ইয়ং দিয়েছিল সেই জন্য। সেই টপিকগুলো পড়ে নিবা, হুকের সূত্র পড়ে নিবা। আর রবার্ট হুক কি বলছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হচ্ছে রবার্ট হুকের সূত্র। তারপর হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত মানে হলো পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ একটা বস্তুকে দৈর্ঘ্যের দিকে ফোর্স দিলে, এটা একটু ঝুলাই রাখলে বা টান দিলে, তাহলে তোমার পার্শ্বটা কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে, পার্শ্বটা কমে যাবে। অথবা সংকুচিত করলে পার্শ্বটা মোটা হবে, দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। এই যে বিকৃতি আর বিকৃতির অনুপাত হচ্ছে কি পয়সনের অনুপাত। এটার কিন্তু কোনো একক নাই, মাত্রা নাই। তবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আছে, মাত্রাও আছে। ঠিক আছে, বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত, একক নাই, মাত্রা নাই, পড়ে নিও। তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেমন দুইটা প্রশ্ন অন্ততকে পড়তে পারো, পীড়ন স্কেলার রাশি না ভেক্টর রাশি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তামার পয়সনের অনুপাত এত ব্যাখ্যা করো, পড়ে নিও। ঠিক আছে, তারপর দেখো পর্যাবৃত্ত গতি, জ্ঞানমূলক প্রশ্ন। এখান থেকে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তাহলে বেশি আসলে তোমার আশ্চর্য হওয়ার কিছু নাই। পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন। তারপর হচ্ছে দশা কাকে বলে, তরঙ্গায়িত কণার সামগ্রিক অবস্থাকে আমরা কি বলি, দশা বলি, কেমন। তারপর হচ্ছে পর্যায়কাল কাকে বলে, এটা নাও আসতে পারে, আসলে পারবা। সেকেন্ড দোলক কাকে বলে, সেকেন্ড দোলক কাকে বলেও না আসলে সেকেন্ড দোলক কি সেটা তোমাকে জানতে হবে। সেকেন্ড দোলক কি জানো, সেকেন্ড দোলক হলো যার পর্যায়কাল 2 সেকেন্ড। প্রশ্নে যদি সিকিউতে সেকেন্ড দোলক কথাটা উল্লেখ থাকে, তাহলে টি এর ভ্যালু বসাবা 2 সেকেন্ড। এটার অর্ধ দোলন 1 সেকেন্ড, বাকি অর্ধ দোলন 1 সেকেন্ড, অর্থাৎ যাইতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেকেন্ড দোলক কি, যার দোলন কাল বা পর্যায়কাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড। ঠিক আছে, আর অনুধাবনমূলক প্রশ্ন এই যে এখান থেকে পড়ে নিবা, সকল পর্যাবৃত্ত গতি সরল দোল গতি নয় কেন ব্যাখ্যা করো। এটা এবার আসতে পারে। ঠিক আছে, এটা এবার আসতে পারে, এটা পড়ে নিও। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন, সরল দোলকের কৌণিক বিস্তার 60 ডিগ্রির মধ্যে রাখা হয় কেন। এই যে আমরা সরল দোলকের সূত্র পড়ছি, যে সরল দোলকের ক্ষেত্রে টি সমান 2π√L ডিভাইডেড বাই জি পড়ো। তাহলে এখানে এটা হওয়ার জন্য কৌণিক বিস্তার 4 ডিগ্রির সে কি রাখতে হয়, ছোট রাখতে হয় কেন, ব্যাখ্যা করো। এটা আসে, পড়ে নিও। তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টার থেকে দেখো, এই তরঙ্গ চ্যাপ্টার কিন্তু সর্বশেষ পরীক্ষা হয়েছিল 2019 সালে, 20 সালে অটোপাস ছিল, 21, 22, 23, 24, 25 সাল পর্যন্ত তরঙ্গ থেকে কোনো ধরনের প্রশ্ন আসে না। সেজন্য বোর্ডের ক্ষেত্রে তুমি দেখবা 17 সাল দেওয়া আছে, 16 সাল দেওয়া আছে, 19 সাল দেওয়া আছে। সো এটা যেহেতু নতুনভাবে এই অধ্যায়টা তোমরা পরীক্ষা দিবা অনেক বছর পরে, তোমাদের কিন্তু এটা থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। ঠিক আছে, এমসিকিউ এগুলো পড়বা। তরঙ্গমুখ এটা এসএসসিতেও পড়া। তারপর হচ্ছে অনুনাদ কাকে বলে, শব্দ কাকে বলে, এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। তাহলে বিট কি, এই যে বিট কাকে বলে বা বিট কি এটা পড়বো। ঠিক আছে, বিটের কনসেপ্টটা পড়ে নিও। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো দেখো। এই যে ছোটো কয়েকটা, শুধুমাত্র কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন পড়তে পারো। তীব্রতা ও কম্পাঙ্ক একই কিনা ব্যাখ্যা করো। শব্দের তীব্রতা লেভেল 20 ডেসিবেল বলতে কি বোঝায়, শব্দের তীব্রতা লেভেল জানো, শব্দের তীব্রতা লেভেল বিটা এর ভ্যালু 0 ডেসিবেল থেকে কত হয়, সীমা হচ্ছে কি 120 ডেসিবেল। তাহলে 120 ডেসিবেলের চেয়ে বেশি হলে কিন্তু আমরা শব্দটা শুনতে পাই, তবে এটা যন্ত্রণাদায়ক শব্দ। তাহলে যন্ত্রণাদায়ক শব্দ শুরু হয় কত ডেসিবেল থেকে, 120 ডেসিবেল থেকে, এটা মনে রাখিও। তাহলে শব্দের তীব্রতা লেভেল এর একক হচ্ছে কিন্তু বেল, বেল একক। এই যে আমরা শব্দের তীব্রতা লেভেলের একক বলি বেল, বেলের চেয়ে ছোটো একক হচ্ছে কি ডেসিবেল। তো ডেসিবেল ছোটো, 1/10কে আমরা 1 ডেসিবেল বলি। সেটা ছোটো কেন, সেটা তুমি কেমনে মনে রাখবা, বেলের মধ্যে বি ইউজ করি, ডেসিবেলের মধ্যে ডি বি ইউজ করি, তবে বি এর আগে কিন্তু ডি, ছোটোটা দেওয়া আছে, তাহলে ছোটো থেকে শুরু হয় না, এভাবে তুমি মনে রাখার চেষ্টা করবা। সকল সময় মেলে উপসুর, কিন্তু সকল উপসুরের সময় মেল নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 17 সাল আর যশোর বোর্ড 15 সাল আসছিল, এটা একটু পড়ে নিবা। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ আদর্শ গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো পড়বা। এখানে প্রমাণ চাপ কাকে বলে, এই প্রমাণ চাপ কাকে বলে এটা আসে, এটার ম্যাথ না আসলে, ম্যাথ আসে অথবা সিকিউতে আসে অথবা অনুধাবনমূলক আসে। এই যে এসটিপি যখন বলবে, এসটিপি বললে বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বললে, তোমার চাপের ভ্যালু হচ্ছে কত,
10⁵ প্যাসকেল এটা বলতে পারো, অথবা 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল এটা বলতে পারো, অথবা 101325 প্যাসকেল এটাও বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। এই অধ্যায়ের নাম অনুসারে এই প্রশ্নটা অনেকবার আসছে, এই প্রশ্নটা অবশ্যই পড়ে নেবে। আদর্শ গ্যাস, যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল সালস এবং তাদের সমন্বিত সূত্র মেনে চলে, অর্থাৎ P=NRT সূত্র মেনে চলে, তারাই হচ্ছে আদর্শ গ্যাস। সকল গ্যাস কিন্তু আদর্শ গ্যাস নয়। আদর্শ গ্যাস জাস্ট একটা কাল্পনিক ধারণা মাত্র। আদর্শ গ্যাসের কোনো কি নাই, অস্তিত্ব নাই। এটা সংজ্ঞাটা পড়ে নিবা। তারপর হলো শক্তি সমবিভাজন নীতি, সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্ক কাকে বলে। আরেকটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে, তারপর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এই অধ্যায় থেকে যে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষা আসে তার মধ্যে সবচেয়ে বেশি হলো কি আদর্শ গ্যাস কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এগুলো পড়ে নিও। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা বেসিক্যালি কি পড়ব। অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি পড়তে পারি, যেমন দেখো চলন্ত গাড়ির টায়ারের চাপ বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করো। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে কোনো স্থানে শিশিরাঙ্ক 12°C বলতে কি বোঝায় এটা ভালো করে পড়ে নিবা, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই পড়ে নেবা। সো আমাদের এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া শেষ। সো এই যে প্রত্যেকটা স্লাইড তোমাদের আমি ক্লাস শেষে দিয়ে দিব, তোমরা এই স্লাইডগুলো দেখে দেখে আস্তে আস্তে প্রস্তুতি নেবা, যেহেতু তোমাদের সামনে আরও সময় আছে। এখন আমরা হচ্ছে ঘ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য আমরা সাজেশনগুলো দেবো, কোন টপিকটা তোমার পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা। তো এই যে ঘ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা একটু বলে দিব। সো তোমরা নোট খাতায় লিখে রাখতে পারো, অথবা পরবর্তীতে স্লাইড থেকে দেখে নিতে পারো। যেমন ভেক্টর থেকে বললাম, অবশ্যই 100% তোমার একটা সিকিউ আসবে। সো ভেক্টরের তিনটা পার্ট যদি তুমি ভালো করে পড়ো, তাহলে অবশ্যই একটা সিকিউ তুমি নির্দ্বিধায় লিখতে পারবো। ঠিক আছে। যেমন ভেক্টরের লব্ধি নির্ণয় এবং বিভাজন সম্পর্কিত, এটা হচ্ছে 5 স্টার মানের। এই যে লব্ধি নির্ণয়, তারপর হচ্ছে এই যে নৌকার বেগ, স্রোতের বেগ নির্ণয়, বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয়, এই কনসেপ্টগুলো থেকে অনেকগুলো তুমি সিকিউ দেখবা বোর্ড পরীক্ষা আসছে। সো কয়েকটা তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ভেক্টরে ক্রস গুণন এবং ডট গুণন, অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে ক্রস গুণন ডট গুণনের কনসেপ্ট। তারপর হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, সমতলীয় হওয়ার শর্ত, 3D ভেক্টর কখন সমতলীয় হবে। তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, যেমন দুইটা বাহু দেয়া থাকবে, তোমাকে ভেক্টর আকারে বলবে কি এটা দিয়ে সামুদ্রিক হলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো, পড়ে নিবা। তারপর হচ্ছে এই যে ক্ষেত্রফল সম্পর্কিত বলে দিলাম। নৌকা ও নদী সম্পর্কিত সেম কনসেপ্ট, ভেক্টর ক্যালকুলাসের যে 3টা পার্ট আছে, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টা জিনিস পড়ে নিও। গ্রাডিয়েন্ট, যেমন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা স্কেলার ফাংশনের গুণনকে আমরা গ্রেডিয়েন্ট বলি। তারপর হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টর রাশির ডট গুণনকে আমরা বলি ডাইভারজেন্স। তা ডাইভারজেন্সের মান 0 হলে কি হয়, তাকে আমরা সলিনয়েডাল বলি। তারপর হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টর রাশির বা ফাংশনের ক্রস গুণনকে আমরা বলি কার্লের মান 0 হতে পারে, 0 নাও হতে পারে, কখনো সংরক্ষণশীল হয়, কখন অসংরক্ষণশীল হয়, এই বিষয়গুলো তুমি অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে। তারপর হচ্ছে গতিবিদ্যা যেহেতু অনেক বছর পরে হচ্ছে, তো গতিবিদ্যা থেকে বেশি কিছু পড়তে হবে না, প্রাসের কনসেপ্টটা পড়বা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় পড়লে হয়ে যায়। একটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা ওঠার সময় সর্বাধিক উচ্চতা কেমনে নির্ণয় করতে হয়। প্রাস যখন পড়বা, আণবিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর বেগ বের করা, আণবিক পাল্লা বের করা, সর্বাধিক উচ্চতা বের করা, বা একটা দেওয়াল টপকায় যাবে কিনা, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। তো দেখো গতিবিদ্যার বিভিন্ন রাশি, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রাসের রাশিমালা, প্রাসের বাস্তবিক প্রয়োগ, অনেকগুলো বোর্ডের সাথে দেওয়া আছে, তুমি 2-1টা বোর্ড যদি প্র্যাকটিস করে নাও, শুধু প্রাসের কনসেপ্টটা ভালো করে পড়ো ভাই, তাহলে হবে। ঠিক আছে। এবার দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এটা অনেকের অনেক বড় মনে হয়। নিউটনিয়ান বলবিদ্যাতে অনেকগুলো কনসেপ্ট আছে, শুরুর দিকে আছে, মাঝখানে আছে, শেষের দিকে আছে। শেষের দিকে হচ্ছে ব্যাংকিং গুণের কনসেপ্টগুলো আছে।
তো অনেকে শুধু ব্যাংকিং গুণটা প্র্যাকটিস করে যায়, ব্যাংকিং গুণ প্র্যাকটিস করলে এখানে ঘর্ষণের একটা সম্পর্ক আসে, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেয়া থাকলে ব্যাংকিং গুণ দেয়া না থাকলে কীভাবে বের করতে হয় এই জিনিসগুলোও তোমাকে শিখতে হবে। তাহলে দেখো বলের ধারণা এটা পড়বা, সংঘর্ষ পড়তে পারো, তারপর যে বৃত্তাকার গতি, রাশি সময়ের গতি, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জড়তার ভ্রামক, এটা পড়ে নিও। এই যে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের নির্ণয়, টর্কের বিষয়টা, তারপর হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল, আর হচ্ছে ব্যাংকিং গুণ, বিশেষ করে ব্যাংকিং গুণের বিষয়টা পড়ে নিবে ভালো করে। তারপর হচ্ছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, বিভিন্ন সারফেসে জড়তার ভ্রামক কীরকম, যেমন নিরেট গোলকের ক্ষেত্রে কি হবে, একটা দণ্ডের মাঝখানে কতটুকু হবে, প্রান্তে কতটুকু হবে, চাকতির ক্ষেত্রে চাকতির তল বরাবর যদি তুমি অক্ষ বিবেচনা করো তখন কি হবে, পৃষ্ঠ বরাবর হলে কীরকম হবে, এই ছোটো ছোটো সূত্রগুলো অবশ্যই তোমরা পড়ে নিবা। তারপরে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতার মধ্যে প্রশ্ন আসলে বেশিরভাগ ক্ষেত্রে আসা হচ্ছে কোনটা, কুয়া ও চৌবাচ্চা থেকে, কুয়ার চৌবাচ্চা, যেমন পাম্পের ক্ষমতা নির্ণয়, কেমন পাম্পের ক্ষমতার নির্ণয় সম্পর্কিত প্রশ্ন, ও 1/3 খালি করলে কীরকম কতটুকু ক্ষমতার পাম্প লাগবে, বা শেষের অংশটা খালি করলে কতটা লাগবে, 1/4 জন্য কতটা লাগবে, এই সম্পর্কিত প্রশ্নগুলো প্র্যাকটিস না করে কখনো তুমি পরীক্ষা দিতে যাবা না। এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কুয়া সম্পর্কিত প্রশ্ন। তারপর হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এটা পড়তে পারো, আর শক্তি সংরক্ষণশীল নীতি এটাও পড়ে নিবা। তবে সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা হচ্ছে কুয়া এবং চৌবাচ্চা সম্পর্কিত প্রশ্ন। তা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ আসো, ষষ্ঠ অধ্যায় তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ তেমন দরকার নাই, অভিকর্ষ ত্বরণ এর কনসেপ্টগুলো অবশ্যই পড়তে হবে। অভিকর্ষ ত্বরণের কনসেপ্ট মানে বুঝছো, অক্ষাংশ দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত, বিভিন্ন অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ কত, একটা চিত্র দিয়ে দিবে, বলবে 30 ডিগ্রি অক্ষাংশে একটা বিন্দু দিবে, পি বিন্দু, যার বড় হচ্ছে 2 কেজি, তাহলে পি বস্তুটা এখান থেকে উদাও হবে কিনা দেখাও, তাহলে সেখানে ওই 30 ডিগ্রি অক্ষাংশের জন্য জি এর ভ্যালু বের করতে হবে, তাহলে সেটার অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে। এই যে দেখো অক্ষাংশ দেওয়া থাকলে জি বের করার সূত্র, জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই যে ল্যামডাটা হচ্ছে তোমার অক্ষাংশ, ওমেগার মান দেওয়া থাকবে না, ওমেগা বের করবা 2π/t দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই মানগুলো তুমি বসাই দিলে এখান থেকে অক্ষাংশ দেওয়া থাকলে জি এর ভ্যালু বের করতে পারবা। সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন অবস্থা বিকর্ষ ত্বরণ অবশ্যই ভাই পড়ে যাবা এটা। তারপর হচ্ছে মুক্তিবেগ পড়ে যাবা, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, এই 3টা টপিক যদি তুমি পড়ো, এই 3টা টপিক যদি প্র্যাকটিস করো, তাহলে নির্দ্বিধায় তুমি এই যে মহাকর্ষ বিকর্ষ অধ্যায় থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ লিখতে পারবে ইনশাল্লাহ। তাহলে কি কি পড়বা, অভিকর্ষ ত্বরণ, শুধু অভিকর্ষ ত্বরণ কাকে বললে তো হবে না, জি সমান জিএম ডিভাইড বা আর স্কয়ার বললে তো হবে না, নির্দিষ্ট উচ্চতা অভিকর্ষ ত্বরণ কেমনে বের করে, নির্দিষ্ট গভীরতা অভিকর্ষ ত্বরণ কীভাবে বের করে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্ষাংশ দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কীভাবে বের করে, সেটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এখানে রেফারেন্স অনেকগুলো বোর্ডে দেওয়া আছে, এখান থেকে তুমি তো সব পড়তে পারবে না, কয়েকটা বোর্ড তুমি প্র্যাকটিস করবা, সিকিউ পড়ে যাবা ইনশাল্লাহ হবে। তারপর হচ্ছে মুক্তিবেগ নির্ণয়, এই যে মুক্তিবেগের ছোট একটা সূত্র আছে, এটা পড়ে নিও। তারপর হচ্ছে কৃত্রিবগ্রহের কি নির্ণয়, আবর্তনকাল নির্ণয়, কৃত্রিবগ্রহের উচ্চতা নির্ণয়, বেগ নির্ণয়, এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন অবস্থায়, আর তারপর হচ্ছে কৃত্রিবগ্রহের বেগ, উচ্চতা, আবর্তনকাল নির্ণয়, অবশ্যই প্র্যাকটিস করো ইনশাল্লাহ। এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে তুমি একটা পূর্ণাঙ্গ সিকিউ লিখতে পারবো, এটা আশা রাখছি, কিছু প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম, এখানে স্থিতি স্থাপকতা নিয়ে অনেকগুলা বিষয় আছে, তাহলে স্থিতি স্থাপকতা যদি তুমি বাদও দিতে চাও, তবে তোমাকে স্থিতি স্থাপক গুণাঙ্কের কনসেপ্টগুলো পড়তে হবে। গুণাঙ্ক 3 ধরনের বলছি, আমি একটু আগে বলছি, ঠিক আছে। ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, তার মধ্যে সবচেয়ে বেশি আসে হলো ইয়ংয়ের গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক পড়ে যাবা, দৈর্ঘ্য গুণাঙ্ক থেকে এই যে দৈর্ঘ্য গুণাঙ্কের সূত্র, ওয়াই সমান এফ এল ডিভাইডেড বাই কত এল, অর্থাৎ এটা যখন একটা বস্তুকে ঝুলায় রাখবে, এফ এর পরিবর্তে তুমি ভর দেওয়া থাকলে এম জি এল ডিভাইডেড বাই, আর এটা পাই আর স্কোয়ার এল দিয়ে তুমি করতে পারবো। তারপর হচ্ছে পয়সনের অনুপাত অবশ্যই পড়ে যেতে হবে। তারপর হচ্ছে প্রবাহী এবং সান্দ্রতা নির্ণয়, পৃষ্ঠটান নির্ণয়, এই জিনিসগুলো নতুন, এই জিনিসগুলো শর্ট সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে শুধু তোমার পয়সনের অনুপাত পর্যন্ত ছিল। তাহলে এই যে প্রবাহী বা সান্দ্রতা, পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি নির্ণয়, স্পর্শকোণ, কৌশিকতা, তাহলে তরলে ডুববে, তরলে স্পর্শকোণ নির্ণয়, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা।
বিশেষ করে স্থিতিস্থাপকতার সঞ্চিত শক্তি নির্ণয়, এটা সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি এখান থেকে সিকিউ অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো পর্যাবৃত্ত গতি, যা অনেকের পর্যাবৃত্ত গতি ক্লিয়ার থাকে না, তাহলে তুমি এটা বাদ দিয়েও তুমি অ্যান্সার করতে পারবে। আর যারা চাও যে পর্যাবৃত্ত গতি থেকে অ্যান্সার করবে তাহলেও করতে পারো। তবে পর্যাবৃত্ত গতির সরল দোলকের সমীকরণ নির্ণয় এই টপিক থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করিও। স্প্রিংয়ের সরল সন্ধিত গতি সম্পর্কিত কনসেপ্টগুলো প্র্যাকটিস করবা। আর সেকেন্ড দোলক সংক্রান্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবা। এখান থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয়, গভীরতা নির্ণয়, কোণের গভীরতা নির্ণয় বিষয়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। গতিশক্তি কনসেপ্টগুলো থেকে আসে, একটা চিত্র দিয়ে দিবে, গতিশক্তি আসবে, সেটা পড়বা। আমাদের এরপর আছে তরঙ্গ। তরঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতনের ফলে এই যে তোমার লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়, সেখানে সুস্পন্দন বিন্দু সৃষ্টি, নিস্পন্দন বিন্দু সৃষ্টি, কখন সৃষ্টি হবে, উপরিপাতন নীতি, এই বিষয়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে। তাহলে তোমরা উপরিপাতন নীতিটা ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে তরঙ্গের শক্তি ও তীব্রতা নির্ণয়, তরঙ্গের শক্তি এবং তীব্রতা, তীব্রতা লেভেল। তুমি দুইটা টপিক পড়ো শুধু, তরঙ্গের উপরিপাতন নীতি কনসেপ্টটা পড়বা। তারপর হচ্ছে তরঙ্গের শক্তি নির্ণয়, তীব্রতা লেভেল নির্ণয়, বিভিন্ন তীব্রতা লেভেলের যে কত সুন্দর একটা সূত্র, এই যে বিটা সমান 10 লগ, এটা 10 ভিত্তিক লগ, বুঝতে পারছো? আই ডিভাইডেড বাই হলো আই নট। কোনো শব্দের তীব্রতা আর প্রমাণ তীব্রতার অনুপাতের 10 ভিত্তিক লগারিদমকে তীব্রতা লেভেল বলে। তা তোমাকে যদি দুইটা তীব্রতা দেয়া থাকে, ঠিক আছে, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে বলবে, সেটারও সূত্র আছে। এই যে ডেল বিটা সমান 10 লগ I2 ডিভাইডেড বাই কত I1, এটা দিয়ে তুমি তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে পারবে। আর এটার ক্ষমতা দেওয়া থাকলেও কিন্তু বের করা যায়। যারা সিকিউ প্র্যাকটিস করছো তারা জানবা, সেগুলো পড়ে নিও। তরঙ্গের উপরিপাতন, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ একটা পড়ছো না তোমরা, এই যে y সমান a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স, অনেকগুলো প্রশ্ন আসে এটা দিয়ে। আর তরঙ্গের ছোট ছোট যে সূত্রটা, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, বেগ নির্ণয়, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্ণয়, কম্পন সংখ্যা নির্ণয়, ঠিক আছে, এগুলো পড়বা, তাহলে হয়ে যাবে। আমাদের সর্বশেষ হতো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব। এখান থেকে নির্দ্বিধায় কেউ চাইলে অ্যান্সার করতে পারবা যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। যেমন বয়েলের সূত্র, সালসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণগুলো আছে। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণগুলো থেকে প্রশ্ন হয়। তারপরে হচ্ছে তোমার একদম সর্বশেষ যে টপিকটা, আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক নির্ণয়। তুমি একদম শিওর করে বলতে পারবা এখান থেকে একটা প্রশ্ন আসবে, আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক নির্ণয়। গ্যাসের সূত্রাবলী তো আসেই, যেমন বয়েলের সূত্র, সালসের সূত্র, সমন্বিত কতগুলো সূত্র আছে না, P1V1 সমান P2V2। তারপর হলো এদের সমন্বিত সূত্র P1V1 ডিভাইডেড বাই T1, P2V2 ডিভাইডেড বাই T2, এগুলো পড়ে নিবা। মোলার গ্যাস ধ্রুবকের মান মুখস্থ করে নিবা। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক নির্ণয়। এই যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, আর সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এই যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর ক্যাপিটাল এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর শিশিরাঙ্ক বের করার একটা সূত্র পড়ছো তোমরা, থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এটা এখানে জি হচ্ছে গ্লেসারের উৎপাদক, এটা তাপমাত্রা রেফারেন্সে দিয়ে দিবে, তোমার বায়ুর তাপমাত্রা অনুসারে দিবে। θ1 হলো হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ, আর θ2 হলো সিক্ত বাল্বের পাঠ। জি গ্লেসারের উৎপাদক, আর θ হলো শিশিরাঙ্ক নির্ণয়। অনেকে এটা স্মল টি দিয়েও কি শিখে। তো এই সূত্রগুলো প্র্যাকটিস করে নেবা। এখন আমাদের হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ খ, খ, ঘ, ঘ সাজেশনগুলো আমরা দিয়ে দিলাম। এই সাজেশনগুলো যদি তুমি ফলো করো, সো কারো যদি মানে অল্প কিছু পরে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অন্তকে এই সাজেশনটা ফলো করলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। এই সাজেশনগুলো ফলো করে খুবই কমাই দিলাম, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে। আর এতগুলো বোর্ড প্রশ্ন তোমাকে কখনো করতে হবে না, টপিক ওয়াইজ এক নিয়মের একটা বা দুইটা সিকিউ তুমি বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। এখন বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু নোট তোমাদের পড়াবো, একদম 10টা অধ্যায়েরই পড়াবো। বহু নির্বাচনী প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। সো এখন দেখো, ভৌত জগত পরিমাপ, এখান থেকে এমসিকিউ আসবে, এডমিশনেও আসবে,
তুমি সেটা মেডিকেল এডমিশন বলো, ইউনিভার্সিটি এডমিশন বলো, এইচএসসি এডমিশন পরীক্ষা বলো, এখান থেকে প্রশ্ন আসবে। সো এটাকে আমরা খুবই দুর্বলভাবে নিই, কিন্তু এই যে এখান থেকে তোরা 3টা এমসিকিউ দিয়ে দিল, তোমার কোনো আইডিয়াই নেই, তুমি পারবে না, তো 3টা নাম্বার তোমার একদম চলে যাবে না। সো সেই জন্য এই অধ্যায় থেকে থিওরিগুলো একটু একটু পড়ে নিবা, তবে এই সূত্রগুলো একটু অবশ্যই পড়ে যাবো। সরাসরি তুমি বিশ্বাস করবে না, এক্সপেরিমিটারে এই সূত্রটাই দিয়ে দেয় পরীক্ষায়, শুধু সূত্রটাই দিয়ে দেয় এমসিকিউতে। তাহলে এখন এই সূত্রটা সম্পর্কে তুমি যদি এই সূত্রটা জীবনেও না দেখো, তাহলে তুমি কি অ্যান্সার করতে পারবে বলো? শুধু সরাসরি সূত্র দিয়ে দিবে এমসিকিউতে। ঠিক আছে, যা 4টা জিনিস পড়বা। আরও যদি তুমি এক্সট্রা করে এমসিকিউর জন্য পড়ো, কিছু থিওরি আছে, থিওরিগুলো একটু তুমি বই থেকে পড়ে নিতে পারবা। তাহলে বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করতে হয় এটা আমরা এসএসসিতে পড়ছি, S/N দিয়ে। প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য নিবা, তার হচ্ছে বার্নিয়ার ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক BC বের করতে পারবো। সো এরপরে তোমাকে দেখা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে পরিমাপকৃত দৈর্ঘ্য বের করতে পারবে। তাহলে দৈর্ঘ্য বের করার জন্য এই সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা তোমরা সবাই অবগত, এটা আমরা 9-10এও পড়ছি, ইন্টারমিডিয়েটেও পড়ছি, তোমরা পড়ছো। এরপরে স্ক্রু গজের ক্ষেত্রে দেখো, স্ক্রু গজের ক্ষেত্রে পরিমাপকৃত মান বের করার সূত্র হচ্ছে L = MC + C × K। এখানে K হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন কেমনে বের করবে? পিচকে তোমার বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি পিচটা পাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অ্যাসফেরোমিটার। অ্যাসফেরোমিটারের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় বলছি না, সরাসরি সূত্র আসবে। তাহলে R = D² / 6x + h/2। সো তুমি ডি হচ্ছে অ্যাসফেরোমিটারের যে 3টা পা থাকে, পা 3টার মধ্যবর্তী দূরত্ব, 3টা স্পেরোমিটার চিন্তা করো, 3টা পায়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার ডি, আর এই হচ্ছে 3টি পায়ের তল হতে বক্রতলের উচ্চতা কিংবা নিম্নতা। সূত্রটা হলো তোকে মুখস্থ করে যাইও। এই সূত্রটা মুখস্থ করলে, সূত্রটা যদি তোমার এমসিকিউতে আসে, তুমি কি পরিমাণ লাগে চিন্তা করো। R = D² / 6x + h/2। ওকে, এরপর দেখো ভেক্টর। প্রথমে আমরা এমসিকিউর জন্য এই সাজেশনগুলো একটু একবার পড়ে নিব, তোমরা পড়ে নিবা, তারপর আমি সূত্রগুলো নিয়ে সুযোগ হলে আলোচনা করব। যেমন ভেক্টর থেকে তোমার দেখো PQR যদি পরস্পর সমান হয়, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। এটা দিয়ে অনেকগুলা প্রশ্ন হয়। এই যে তোমার লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা আছে, লব্ধির মান R = √P² + Q² + 2PQ cos α। এটাই তো লব্ধির মান নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে তোমার যদি বলা হয় দুইটা ভেক্টরের মান পরস্পর 10 নিউটন, বা দুইটা বলের মান 10 নিউটন, তারা মধ্যবর্তী 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধির মান কত? তাহলে লব্ধির মান কত হবে? 10ই হবে। সো সেক্ষেত্রে তুমি মনে রাখবা কি, R = P = Q হবে কখন? যদি আলফার ভ্যালু কত হয়? 120 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা অবশ্যই মুখস্থ করে যাবা। তারপর দেখে পি আর কিউ সমান, এবং আলফা 120 ডিগ্রি হলে পি কিউ আর সেম কথা। এটা যদি সমান বলে তখন তিনটা কি হবে? সমান হবে। আর লব্ধি সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, তখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। আর লব্ধির সর্বনিম্ন মান তাদের মানের বিয়োগফলের সমান। ঠিক আছে, তাহলে ডট গুণনের মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। এটা হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, ডট গুণনের ভ্যালু 0, আর সমান্তরাল হওয়ার শর্ত ক্রস গুণনের ভ্যালু 0। এটা মনে রাখিও। আর একটা ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণনের মান সকলে যদি সমান হয়, তখন মধ্যবর্তী কোণ কিন্তু 45 ডিগ্রি হয়। যে তোমাকে যদি দিয়ে দেখ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার আর যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান যদি কি হয়? সমান হয়। বা সমান কখন হবে? যদি আলফার মান কত ডিগ্রি হবে? আলফার মান 45 ডিগ্রি হবে। এটা তুমি সূত্র দিয়ে প্রমাণ করতে পারবা। যেমন ডট গুণনের সূত্র আছে না, এ বি cos θ বা cos আলফা। ক্রস গুণনের সূত্র কি? এটার যখন মান বের করবে, একক ইটা তো থাকবে না, তাহলে এ বি sin θ আসবে, এ বি কাটাকাটি যাবে, তাহলে 10 এই পাশে 1 থাকবে, তাহলে 10 45 ডিগ্রির মান 1, তাহলে আলফার ভ্যালু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যা এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা নোট। এটা কোনো একটা ভেক্টরের কি যোগফল এর মান আর বিয়োগফলের মান তখনই সমান হবে যদি আলফার ভ্যালু কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে কিনা বলো। তারপরে দেখো স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তুমি বিশ্বাস করবে না কতগুলা যেখান থেকে এমসিকিউ আসে টপিকটা থেকে। স্কেলার গুণন বা ডট গুণন এটা বিনিময় সূত্র মেনে চলে। কেমন? তুমি এ এর সাথে বি এর ডট গুণন করলে যে ফলাফলটা পাবা,
এই বি এর সাথে এ ডট গুণন করলে সেম ফলাফল আসবে। তবে ক্রস গুণনের বেলায় এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম হবে না, সেজন্য স্কেলার গুণন বা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বা ভেক্টর গুণন বিনিময় নিয়ম মেনে চলে না। এটা এখনই মুখস্থ করে ফেলো। তাহলে কোনো ভেক্টরের কার্লের নতির মাত্রা হচ্ছে এটা, ঠিক আছে, তার কার্লের নতির মাত্রা হচ্ছে 0। এটা জানো তোমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে বি এর ক্রস গুণন না, এটাকে আমরা বলি কার্ল, বলে এটাকে বলে কার্লের ডাইভারজেন্স। কার্লের ডাইভারজেন্স বের করতে বলে সিকিউতে। কার্লের ডাইভারজেন্স যখন বের করতে বলবে, যে ভেক্টরটা দেওয়া থাকবে, ভেক্টর ক্ষেত্র দেওয়া থাকবে বা ভেক্টর রাশি দেওয়া থাকবে, তার প্রথমে তুমি কার্ল বের করবা ক্রস গুণন করে, সেই রেজাল্টকে আবার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ডট গুণন করবা। রেজাল্ট যদি 0 আসে তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারবা, নতির মাত্রা 0। তাহলে একটা কথা সব সময় মনে রাখিও, ভেক্টরের কার্লের ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে কত, 0। ঠিক আছে, এটা দিয়ে সিকিউ আসে। তারপরে তারপরে দেখো এখানে যেমন দুইটা ভেক্টরের ডট গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর ক্রস গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে এখানে তুমি দেখো ডাইভারজেন্সের ভ্যালু যদি 0 হয় তাকে আমরা বলি সলিনয়েডাল বা চুম্বকাকৃতির। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে অর্থাৎ কার্লের ভ্যালু যদি 0 হয় তখন আমরা তাকে বলি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। অঘূর্ণনশীলের আরেকটা নাম হচ্ছে সংরক্ষণশীল। আর কার্লের মান যদি 0 না হয় তাহলে ওই বি ভেক্টরটাকে আমরা বলবো ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তাহলে তোমার নর্মালি আমরা যে ভেক্টরের কথা বলি, ভেক্টরের ডট গুণন 0 হওয়া মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়া, ভেক্টরের ক্রস গুণন 0 হওয়া মানে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়া। ভেক্টর ক্যালকুলাসে এসে যদি ডাইভারজেন্সের মান 0 হয় তাকে আমরা বলবো সলিনয়েডাল বা চুম্বকাকৃতি। এখন তোমাকে একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে দিবে, তাহলে তোমাকে বলবে এটা সলিনয়েডাল কিনা দেখাও। তাহলে তুমি যদি না জানো যে ভাই সলিনয়েডাল মানে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ওই ভেক্টরের ডট গুণন করতে হবে, তো তুমি কি জীবনে সিকোয়েন্সার করতে পারবা বলো? তোমাকে যদি বলা হয় কার্লের ডাইভারজেন্স বের করো, তাহলে তোমাকে বুঝতে হবে কার্লের ডাইভারজেন্স মানে কি, প্রথমে কার্ল বের করো তারপর তার ডাইভারজেন্স করো, মানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ওইটা রেজাল্টকে কি করা, ডট গুণন করা। আর একটা কথা, আমরা যখন কি করব, গ্রাডিয়েন্ট করব বা গ্রেডিয়েন্ট বলে অনেকে, সেটার ক্ষেত্রে ফলাফল কিন্তু ভেক্টর ক্ষেত্র আসবে। তারপর যে ডাইভারজেন্সের ক্ষেত্রে ফলাফল কিন্তু স্কেলার ক্ষেত্র আসবে, স্কেলার রাশি আসবে। আর কার্লের ক্ষেত্রে ফলাফল কিন্তু ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর রাশি আসবে। সেজন্য যখন তুমি কার্ল বের করবা তার সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডট গুণন করলে রেজাল্ট কিন্তু আবার ঠিকই কি হয়ে যাবে, স্কেলার হয়ে যাবে। সেজন্য এই শর্তটা দেখো, কার্লের ডাইভারজেন্সের ভ্যালু কি হয়, সব সময় 0 হয়। বুঝতে পারছো? তারপরে এই দুইটা জিনিস আরো বেশি ইম্পর্টেন্ট। কতটা এই লাইনগুলো ইম্পর্টেন্ট তুমি বুঝবা তুমি যখন পরীক্ষা দিতে যাবা, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখন আর বোঝাবুঝির সময় নাই, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এই যে দেখো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আর বি ভেক্টর, বি একটা ভেক্টর দিবে, তার ক্রস গুণনের ভ্যালু 0 হওয়া মানে সেটা হচ্ছে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। অঘূর্ণনশীল আর বা সংরক্ষণশীল তোমাকে পরীক্ষায় বলবে না, শুধু সংরক্ষণশীল বলবে। এখন তুমি যদি এটার ভ্যালু 0 হলে যে অঘূর্ণনশীল হয় বা সেটাকে সংরক্ষণশীল বলে, সেটাও যদি তুমি না জানো অ্যান্সার করতে পারবা বলো? কখনো পারবা না। তারপরে যদি এটার ক্রস গুণনের ভ্যালু যদি 0 না হয়, ঠিক আছে, 0 না হওয়া মানে যে কোনো একটা মান চলে আসে, তখন তাকে আমরা বলবো ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তাহলে যাহা অসংরক্ষণশীল তাহাই হচ্ছে ঘূর্ণনশীল, যাহা সংরক্ষণশীল তাহাই হচ্ছে অঘূর্ণনশীল। আর সলিনয়েডাল মানে কি, ডাইভারজেন্সের ভ্যালু কি হওয়া, 0 হওয়া। বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ? তুমি পরীক্ষা দিলে যদি কমন আসে তখন বুঝবা। তো দয়া করে একটু করে ভাই এগুলো হলেও তোমাকে পড়ে যেতেই হবে, ঠিক আছে। এরপরে দেখো গতিবিদ্যা, গতিবিদ্যার কনসেপ্টগুলো একটু খেয়াল করো। গতিবিদ্যাতে সুষম বেগে সরল রৈখিক পথে চলমান বস্তু কণার কি থাকবে না, ত্বরণ থাকবে না। সুষম বেগে গেলে তো অবশ্যই ত্বরণ থাকে না, এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার। কেন্দ্রমুখী ত্বরণের দিক বৃত্তের ব্যাসার্ধের ভেক্টরের বিপরীত দিকে হয়। কেন্দ্রমুখী ত্বরণের দিক বৃত্তের ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে হবে, বিপরীত দিকে হবে। দ্রুতি একটা স্কেলার রাশি এবং দ্রুতি পরিমাপক যন্ত্র হলো স্পিডোমিটার। এই লাইনটা অনেকেই জানি না। দ্রুতি একটি কিন্তু কি রাশি, স্কেলার রাশি। আর দ্রুতি পরিমাপক যন্ত্রের নামকে আমরা কি বলি, স্পিডোমিটার। স্পিডোমিটার 2-3 বার পরে নিবা। তারপরে তারপরে কি, তারপরে দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের সম্পর্ক, এটা যে কোনো একটা জায়গায় খুটখাট করে এই সূত্রটা লাগবে। রৈখিক ব্যাগ আর কৌণিক ব্যাগের সম্পর্ক বি ইকুয়াল আর ওমেগা। মনে রাখিও বি ইকুয়াল কত, আর ওমেগা। বৃত্ত রৈখিক ব্যাগ, ওমেগা হলো কৌণিক ব্যাগ। আচ্ছা, তারপরে দেখো নিক্ষিপ্ত বস্তুর উত্তানকাল বা পতনকাল, আর টি ইকুয়াল ইউ ডিভাইড বাই জি। এটা হচ্ছে কীরকম, একটা বস্তুকে তুমি যখন খাড়া উপর দিকে নিক্ষেপ করবা,
খাড়া উপর দিকে মানে এখানে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে উত্তানকাল সর্বাধিক উচ্চতা ওটার যে সময় সেটা হলো টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি। আর সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামার সময়টা হচ্ছে কি পতনকাল, সেটা হচ্ছে সেম ইউ ডিভাইডেড বাই জি। আর উপর থেকে গিয়ে আবার নিচে নামা সেটাকে বলা হয় বিচরণকাল। তাহলে এখানে এই যে বিচরণকাল টি ক্যাপিটাল টি উত্তানকাল প্লাস কি পতনকাল। তাহলে বিচরণকাল যখন বের করতে বলবে, বিচরণকাল টি সমান হলো 2u ডিভাইডেড বাই জি। বুঝতে পারছো এটা? তারপরে প্রাসের গতিপথ দ্বিমাত্রিক গতি হয়, উলম্ব বরাবর সমতরণ হয়, বক্র, এখানে আর কি কি আছে দেখো, বক্র গতি হয়, গতিপথ পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার বা কি প্যারাবোলিক। কেমন? যেমন এই যে আমরা আণবিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথকে কি বলি, প্রাস বলি না? ধরো এখান থেকে একটা প্রাসের গতিপথ দেখাবো। ধর একটা বস্তুকে তুমি আনুভূমিকের সাথে এই যে একটা নির্দিষ্ট একটা কোণ করে নিক্ষেপ করো, তাহলে এটা তো আর শূন্য হারিয়ে যাবে না, এটা অবশ্যই ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে ভূপৃষ্ঠে যদি পতিত হয় তাহলে এখানে তুমি কি বের করতে পারবা, সর্বাধিক উচ্চতা বের করতে পারবা। এই যে সর্বাধিক উচ্চতা তোমাকে এইচ বের করতে বলবে। তাহলে এখান থেকে যেখান থেকে তুমি বস্তুটাকে উৎক্ষেপণ করছো এই জায়গা থেকে পতন বিন্দু পর্যন্ত আণবিক বরাবর এই দূরত্বকে বলা হয় হরিজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। দুইটা কথা মনে রাখিও, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর কোনো আণবিক পাল্লা থাকে না। কেন থাকে না? এটা ধরো উপরের দিকে উঠছে আবার সেম জায়গায় নিচের জায়গায় পড়ছে, তাহলে এখানে কি আণবিকভাবে কোনো স্মরণ ঘটছে? ঘটে নাই। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা থাকে না। তবে তুমি যদি এটাকে তির্যকভাবে নিক্ষেপণ করো তাহলে তার কি থাকবে, আণবিক পাল্লা থাকবে। আর একটা কথা, 45 ডিগ্রি কোণে যদি তুমি কোনো একটা বস্তুকে নিক্ষেপণ করো তাহলে ভূমির সাথে নির্দিষ্ট একটা কোণে, সেটা হয়তো সর্বাধিক আণবিক পাল্লা পাবা। তাহলে সর্বাধিক আণবিক পাল্লা পেতে গেলে অবশ্যই 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। যেমন এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধগুলো হলো মিসাইল নিক্ষেপ, তাহলে দেখবে এগুলা কি ভূমির দিকে থাকে নাকি একটু ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এই যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, যাতে সর্বাধিক আণবিক পাল্লা কি পাওয়া যায়। তো এটা মনে রাখিও। তারপর হচ্ছে প্রাসের গতিপথের আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নেই। প্রাসের গতিপথ এই যে আণবিক বরাবর কোনো ত্বরণ থাকে না, সেজন্য এই ক্ষেত্রে জিরো হয়। বুঝতে পারছো? নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে এই যে মুখের থেকে এখন বের করলাম, কতটা ইম্পর্টেন্ট এটা মনে রাখবা। নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে আণবিক পাল্লা সর্বোচ্চ হবে। নিক্ষেপণ কোণ কত? 45 ডিগ্রি হলে আণবিক পাল্লা সর্বোচ্চ হবে। প্রাস বা প্রক্ষেপক বস্তু নিক্ষেপণ কোণের সীমা 0 থেকে বড় হতে হবে, 90 থেকে ছোট হতে হবে। কেমন? তারপরে গ্যালিলিও তার পড়ন্ত বস্তু সূত্র দিয়েছিল 1589 সালে। উনি তিনটা সূত্র দিয়েছিল, ঠিক আছে? বিনা বাধায় পড়ন্ত বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার দ্বিতীয় সূত্র হলো বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র হলো অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই লাস্টের সূত্রটা আমরা ভুল করি, ব্যস্তানুপাতিক মনে করি। গ্যালিলিওর সূত্রের লাস্টেরটা ব্যস্তানুপাতিক না, এইচ হচ্ছে টি এর বর্গের সমানুপাতিক। ঠিক আছে? 2 নম্বর সূত্রটা হলো বিটা হলো টি এর সমানুপাতিক। ঠিক আছে? কখনো ব্যস্তানুপাতিক হবে বলা যাবে না। নিউটনিয়ান বলবিদ্যা দেখো, নিউটনিয়ান বলবিদ্যাতে সবচেয়ে বেশি এমসিকিউ আসে হলো তোমার মৌলিক বল সম্পর্কিত। তাহলে মৌলিক বলতে 4টা জানো, যে বল নিজের প্রকাশ করতে পারে, অন্য বলের উপর নির্ভর করে না, তাকে আমরা বলি মৌলিক বল। মৌলিক বল হচ্ছে 4টা। কয়টা? 4টা। মহাকর্ষীয় বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো মহাকর্ষীয় বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো বিভিন্ন কণার বিনিময়ের সৃষ্টি হয়। এদের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এগুলো পড়ে নিতে হবে। যেমন মহাকর্ষীয় বল গ্রাভিটন নামক কণার বিনিময়ের সৃষ্টি হয়। তোমার তাড়িৎচুম্বকীয় বল ফুটন নামক কণার বিনিময়ে। ফুটন কি বলছি? এই যে ফুটন, নট প্রোটন, এটা হলো ফুটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হবে। ফুটন হলো আলোর কণা। তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল গ্লুয়ন বা মেসন নামক কণার বিনিময় সৃষ্টি হয়। আর দুর্বল নিউক্লিয় বল বুসন নামক কণার বিনিময় সৃষ্টি হয়। এটা হলো বুসন নামক কণার বিনিময়ে সৃষ্টি হবে। এগুলা থেকে তুমি দেখবে হাজার হাজার এমসিকিউ আসছে, জাস্ট কয়েকটা টপিক। ঠিক আছে? তাহলে কি বলছি? মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। মহাকর্ষীয় বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষীয় বল গ্রাভিটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। তাড়িৎচুম্বকীয় বল ফুটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বল গ্লুয়ন বা মেসন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। দুর্বল নিউক্লিয় বল বুসন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। আর একটা কথা মনে রাখিও, মহাকর্ষীয় বলের কারণে আমরা পৃথিবীতে থাকা
অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে থাকা যাবতীয় প্রাণী এবং বস্তু আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না, ঠিক আছে, এবং পৃথিবীতে আমরা কি থাকি, আটকে থাকি। মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। হ্যাঁ, আর একটা কথা দেখো, দুর্বল শব্দটা লেখা থাকলে কিন্তু দুর্বল না, দুর্বল না। তাহলে এই চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষীয় বল। যেমন পৃথিবীর সাথে যে আমাদের আকর্ষণটা, ঠিক আছে, এটা আমরা অনুভব করতে পারি সহজে, পারি না। তাহলে সবচেয়ে দুর্বল আকর্ষণ বল হচ্ছে কি, মহাকর্ষীয় বল। আর সবচেয়ে শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তারপরে দেখো, কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান বস্তুর তে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দণ্ডের ভ্রামককে আমরা কি বলি, টর্ক। টর্কের সংজ্ঞা থেকে এটা তুমি পারবা। নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করি। নিউটনের তৃতীয় সূত্র তো তোমরা জানো, জানো না? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ঘোড়ার গাড়ি টানা, নৌকার গুণ টান, বন্দুকের গুলি ছোড়া, রকেটের গতি, মাটিতে হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি হলো তোমার নিউটনের গতি তৃতীয় সূত্র। এগুলো কিন্তু এমসিকিউতে আসছিল বহুপদীতে, সেই জন্য দিলাম। তারপরে দেখো বলের ঘাত। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে সমান এফ ইন্টু টি। তাহলে এটাকে তুমি লিখতে পারবা ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস কত, এম ইউ। তাহলে বলের ঘাত হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান, মনে রাখিও। তাহলে বলের ঘাতকে জে এর একক হচ্ছে কি নিউটন সেকেন্ড। এখান থেকেও তো বলা যায়, বলা যাবে না? এই যে দেখো, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, নিউটন সেকেন্ড বলতে পারবা। নিউটনকে কেজিতে কনভার্ট করেও তুমি লিখতে পারবা কেজি এম এস ইনভার্স 2-তে। তারপরে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল। এই যে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, পড়ে নিও। তারপর হচ্ছে ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ এটা এম এল স্কোয়ার টি ইনভার্স 1। তারপরে কৌণিক ভরবেগের ক্ষেত্রে এল ইকুয়াল আই ওমেগা। এটা কৌণিক ভরবেগ, এল সমান হলো আই ওমেগা। বুঝতে পারছো? এটাকে আই এর মান চেঞ্জ করে ওমেগার মান চেঞ্জ করে অনেকভাবে লেখা যাবে। তাহলে তুমি লিখতে পারবা এম আর স্কোয়ার ওমেগা। এটা আর অনেকভাবে লেখা যায়, যেমন ওমেগাকে তুমি 2 পাই ডিভাইডেড বাই টি 2 লিখতে পারবা, ঠিক আছে, এগুলো পড়ে নিও। তাহলে অবস্থান ভেক্টর আর প্রযুক্ত বলে ভেক্টর গুণফলকে আমরা কি বলি, টর্ক। এই যে দেখো, একটু আগে বলছি টর্ক হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। টর্ক হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। বুঝতে পারছো? আমরা দরজা খুলি না, সেখানে কিন্তু টর্ক দিতে হয়। বুঝাতে পারলাম? দরজার হাতল যে কোথায় রাখে সেটা তো জানো তোমরা। তারপরে হলো এই যে দেখো আমাদের আরেকটা যে ব্যাংকিং গুণের সূত্র। ব্যাংকিং গুণের সূত্রগুলো পড়ে নিবা, ব্যাংকিং গুণের সূত্র পড়ে নিলে হয়ে যাবে। ওকে, এখন কাজ শক্তি ক্ষমতার মধ্যে কি কি প্রভাব। সর্বপ্রথম তোমাদের আমি একটা কথা বলি, এই যে কাজ, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, বল আর স্মরণের উপাংশের গুণফলকে কি বলে, কাজ। কাজ ডাব্লিউ সমান হলো এফ এস কস থিটা। এফ এস কত, কস থিটা। কাজের একটা সীমা আছে, সেটা হলো 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। এটা হলো কাজের সীমা। গেলে দুই ধরনের হয়, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বা সর্বোচ্চ কাজ, আর একটা হলো ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ, আর একটা আছে শূন্য কাজ কিন্তু, ঠিক আছে। শূন্য কাজকে আমরা বলি অকাজ। তাহলে দেখো এই সীমাগুলো মনে রাখবা। আর একটা হলো ধনাত্মক কাজের সীমা। এই যে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজের সীমা হচ্ছে 0 থেকে বড় অথবা সমান 90 থেকে ছোট। ধনাত্মক কাজ ডাব্লিউ সমান কত, এফ এস, ঠিক আছে। আরেকটা হলো ঋণাত্মক কাজ। এই যে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজের সীমা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট অথবা সমান। তোমাকে যদি পরীক্ষার মধ্যে দিয়ে দেয় 120 ডিগ্রি মধ্যবর্তী কোণ এফ এবং এস এর মধ্যবর্তী কোণ 120 দেয়, তাহলে সেটা কোন ধরনের কাজ বলবা। তাহলে এই সীমার মধ্যে যেমন দেখো 90 থেকে বড় না, 180 থেকে ছোট, তাহলে সেটা কি কাজ, অবশ্যই ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, ঠিক আছে। তো এই সীমাগুলো থেকে সব সময় যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, একটু পড়ে নিবা। তাহলে কাজ হলো বলের দিকে স্মরণের উপাংশের গুণফল। এই লাইনটা মনে রাখিও, বলের দিকে স্মরণের উপাংশের গুণফল, ঠিক আছে। তবে আরেকটা কথা মনে রাখবা, কাজ আমরা কাজ ডাব্লিউ সমান ধনাত্মক কাজের ক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস বললে আমরা নিজেরা কি মনে করি, বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, তাহলে মনে হয় কাজ কি হবে, ভেক্টর রাশি হবে না। কাজ হচ্ছে একটা কিন্তু স্কেলার রাশি। কেন স্কেলার রাশি একটু বলে দিই। ধরো এফ এস কস থিটা যদি হয়, এই যে আমরা ডট গুণনের সূত্র পড়ছি না, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আর মধ্যবর্তী কস থিটার গুণফলের সমান। তো এখন এফ এস কস থিটাকে তুমি এ বি কস থিটার সাথে যদি তুলনা করো, তাহলে এটাকে কি লিখতে পারবা, এটাকে অবশ্যই এফ ভেক্টর ডট এস ভেক্টর বলা যাবে না, যেহেতু বল এবং স্মরণের ডট গুণন, সেই জন্য কাজ কিন্তু একটি স্কেলার রাশি।
আলাদা করে বল ভেক্টর রাশি সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ কি রাশি মনে রাখবা, কাজ কিন্তু স্কেলার রাশি। বুঝতে পারছো? আচ্ছা আমরা একটু দ্রুত পড়ে নিই। কাজ স্কেলার রাশি, কাজের সীমা যে বললাম 0 থেকে বড় অথবা সমান, 180 থেকে ছোট অথবা সমান। ধনাত্মক কাজের সীমা 0 থেকে বড় অথবা সমান, তবে 90 থেকে ছোট। থিটার ভ্যালু যদি 90 হয়ে যায় তখন সেটা হয়ে যাবে শূন্য কাজ। কেন? এখানে তুমি থিটার জায়গায় 90 বসাও, cos 90 এর মান 0 না? ঠিক আছে, তাহলে ঋণাত্মক কাজের সীমা দেখে নিবা। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর। অনেকেই জানি না, আমরা অনেকেই জানি না, এই যে অনেকেই জানি না এই জিনিসটা। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কাজের একক কি আর্ক। আর্ককে আমরা ডাইনার সেন্টিমিটার থেকে আর্কটা আসে। এক আর্ক সমান কত জুল? 10⁻7 জুল। ধরো তোমার পরীক্ষা আছে 1 জুল সমান কত আর্ক, কি করবা? না জানলে লিখতে পারবা? বলো। 1 জুল সমান হলো 10⁻7 আর্ক বলবা। এক আর্ক সমান 10⁻7 জুল। ঠিক আছে, তারপরে কাজ শক্তি উপপাদ্য তোমাদের আমি শুরুতেই বলছি। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, কাজ শক্তি উপপাদ্য। তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটা হলো কাজ শক্তি উপপাদ্য। কৃত কাজ হচ্ছে কি গতিশক্তির পরিবর্তনের সমান। তারপর কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রবিমুখী বল আছে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সব সময় শূন্য হয়, এটা অনেকবার আসছে এমসিকিউতে। তারপর হচ্ছে দেখো স্প্রিং ধ্রুবকের একক নিউটন, এম ইনভার্স 1, এটার মাত্রা আছে, এগুলো পড়ে নিবা। গতিশক্তি বেগের বর্গে, এটা এখান থেকে লিখতে পারবো। এই যে গতিশক্তি সূত্র, ই কে সমান কি জানি আমরা, ই কে সমান হাফ এমবি স্কোয়ার না? তাহলে ভর আর হাফকে যদি তুমি ধ্রুবক ধরো তাহলে ই কেটা হলো বেগের বর্গের সমানুপাতিক। তোমার দেখো বস্তুর বেগ যদি ঋণাত্মক হয় তাহলে গতিশক্তি হবে সব সময় ধনাত্মক। আরেকটা কথা, বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি হবে কয় গুণ? 4 গুণ। এখানে যে স্কোয়ার হবে 3 গুণ হলে কত গুণ হবে? 9 গুণ হবে। এটা ভরবেগের ক্ষেত্রে সেম জিনিসটাই আসে। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে কি ই কে সমানুপাতিক পি স্কোয়ার। ঠিক আছে, তারপরে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এটা তো জানো। হর্স পাওয়ার একটা আছে, ওয়াট একটা আছে, তবে আমরা এস এককে কি ইউজ করি? ওয়াট ইউজ করি। 1 হর্স পাওয়ার সমান কত? এই যেটা জানো না তোমরা, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 746 কি ওয়াট। আশা করছি এগুলো পারবা, একটু মুখস্থ করে নিও কেমন। মহাকর্ষ বিকর্ষ থেকে দেখো এবার। মহাকর্ষ বল কার্যকর হয় গ্রাভিটন নামক, এটা আমরা আগেই পড়ছি এর আগের অধ্যায়ে। বিকর্ষ ত্বরণের মান নির্ভর করে ভূপৃষ্ঠের আকার, ভূপৃষ্ঠের উচ্চতা, গভীরতা বা আহ্নিক গতির উপর। এটা একটু দাগায় রাখিও বা তোমরা লিখে রাখিও। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই যে অভিকর্ষ ত্বরণের মান কার কার উপর নির্ভর করে? অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কার কার উপর বলো তো? অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের আকারের উপর, ভূপৃষ্ঠের উচ্চতা বা গভীরতার উপর, আহ্নিক গতির উপর। আহ্নিক গতি আর বার্ষিক গতি তো জানো, পৃথিবী নিজের অক্ষের উপর যে ঘূর্ণন সেটাকে বলা হয় আহ্নিক গতি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিসের উপর বেশিরভাগ ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের ভ্যালু নির্ভর করে। ভূপৃষ্ঠের আকারের উপর কেন নির্ভর করে? যেমন মেরু অঞ্চল আর বিষুবী অঞ্চলের অবস্থাতে তোমরা জানো, কোথায় জি এর মান কীরকম সেটাও জানো। আরেকটা ব্যাপার, এটা দেখো মহাকর্ষীয় ধ্রুবক, এটা অলরেডি আমি একটু আগে শুরু থেকেই বলছি, মান সহ মুখস্থ করে নিবা। ঠিক আছে, আর অভিকর্ষ বল পরিবর্তনশীল এবং সংরক্ষণশীল, এটাও একটু মুখস্থ করে নিবা। তারপর দেখো মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হবে অসীমে। মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয় অসীমে, যার মান 0। তাহলে অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুটির দিকে কি হবে? অগ্রসর হবে। তারপর হচ্ছে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে, অর্থাৎ ঋণাত্মক হয়। ঠিক আছে, আর সূত্রটা মহাকর্ষীয় বিভবের সূত্র বি ইকুয়াল মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এটা পড়ে নিও। এম্বরের দরুন আর দূরত্বে মহাকর্ষীয় বিভব, তার হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এই দুটা এমসিকিউতে তোমাকে বেশি জ্বালাবে, বিভব আর প্রাবল্য। এই যে মহাকর্ষীয় বিভব ভি সমান হলো মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। তারপর হচ্ছে প্রাবল্য, প্রাবল্য ই সমান হলো জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। খেয়াল রাখবা বিভবের ক্ষেত্রে ঋণাত্মক হয়, প্রাবল্যের ক্ষেত্রে ধনাত্মক, মনে রাখিও। ঠিক আছে, আর মুক্তিবেগের সূত্র 2gm ডিভাইডেড বাই আর অথবা 2gr। মুক্তিবেগ নির্ভর করে পৃথিবীর ভরের উপর, অভিকর্ষ ত্বরণের উপর। তবে ওই যে বস্তুটাকে উৎক্ষেপণ করবা তার ভরের উপর মুক্তিবেগ কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, মহাকাশে একজন নভোচারীকে ওজনহীন মনে হয় কেন? কারণ তার জি এর ভ্যালু 0। যেমন পৃথিবীর কেন্দ্রেও জি এর ভ্যালু 0, ওজনহীন মনে হবে। সূর্যের চারদিকে পৃথিবীর গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, পার্কিং কক্ষপথে স্থির উপগ্রহ পরিভ্রমণ করে নিজ অক্ষে পৃথিবীর আবর্তনকাল হচ্ছে কত? 24 ঘন্টা। তাহলে পৃথিবী যে নিজ অক্ষে একবার আবর্তন করে সেটা হচ্ছে কত? 24 ঘন্টায়। ঠিক আছে, স্থির উপগ্রহ মানে হলো যার আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। ধরো পৃথিবীকে কেন্দ্র করে একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ঘুরে, তাহলে পৃথিবীর আবর্তনকাল যে 24 ঘন্টা, ওই স্যাটেলাইটের আবর্তনকালে যদি পৃথিবীর
সাপেক্ষে 24 ঘন্টা হয়, তাহলে একটা সাপেক্ষে আরেকটাকে কি মনে হবে? স্থির বলে মনে হবে। তাহলে এই জন্য ভূ স্থির উপগ্রহ কাদের বলবো? যার আবর্তনকাল 24 ঘন্টা। প্রশ্নে যদি ভূ স্থির কিনা প্রমাণ করতে বলে তখন অবশ্যই টি এর ভ্যালু বের করবা। টি এর মান যদি 24 ঘন্টা আসে, তোমার তো 24 ঘন্টা আসবে না, তোমার হচ্ছে সেকেন্ডে আসবে। ধরো 86,400 সেকেন্ড আসলো, সেটাকে তুমি ঘন্টায় কনভার্ট করে তুলনা করতে পারবা। কেমন? আচ্ছা, তারপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের গুরুত্বপূর্ণ নোটগুলা দেখো। কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সর্বাধিক, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। 9-10-এর পড়া এটা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই যে পীড়ন, পীড়ন এটা হচ্ছে রবার্ট হুকের সূত্র। পীড়ন সমানুপাতিক হলো বিকৃতি। এটা কার মধ্যে থাকতে হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। তাহলে একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করছো, বাগে ফেলছো, সেটা হলো বিকৃতি। তাহলে এই যে তার ক্ষেত্রফল জুড়ে বিপরীত যে ফোর্সটা কাজ করবে, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ, যেটা আমরা পীড়ন বলি। তাহলে এই বিকৃতি থাকলে তো পীড়ন থাকবে, বিকৃতি না থাকলে কি পীড়ন থাকবে? বলো, থাকবে না। আর হুক বলছিল পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হচ্ছে রবার্ট হুকের সূত্র। আর দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বিকৃতির কোনো একক নাই, মাত্রাও নাই। কেন? দৈর্ঘ্যের একক তো হতে পারবে না। ঠিক আছে, আয়তন গুণাঙ্কের মাত্রা ml ইনভার্স 1 টি ইনভার্স 2। দেখো আয়তন গুণাঙ্কের মাত্রা যত, পীড়নের মাত্রাও তত, তারপর হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রাও তত, তারপর হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কের মাত্রাও কিন্তু তত। একই, এককও সেম, মাত্রাও সেম। তাহলে একক কি? এই যে একক হচ্ছে এটা নিউটন m ইনভার্স 2। এটাই হলো ইয়ংয়ের গুণাঙ্কের একক, এটা হচ্ছে পীড়নের একক, এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের একক, এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কের একক। ঠিক আছে, সব ধরনের গুণাঙ্কের একক হচ্ছে এটা, সব ধরনের গুণাঙ্কের মাত্রা হচ্ছে এটা। ইনভার্স 1 টি ইনভার্স 2 কত? ml ইনভার্স 1 টি ইনভার্স 2। সব ধরনের গুণাঙ্কের মাত্রা, সমীকরণ এটা, সব ধরনের গুণাঙ্কের একক হচ্ছে এটা নিউটন m ইনভার্স 2। বিকৃতির এককও নাই, বিকৃতির মাত্রাও নাই। কেমন? দেখো পয়সনের অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান কি হবে? ধনাত্মক হবে। পয়সনের অনুপাতের একটা সীমা আছে, এই যে সীমা দেখো -1 থেকে সিগমার ভ্যালু বড় অথবা সমান, +½ থেকে ছোট অথবা সমান। তবে ধাতব পদার্থের ক্ষেত্রে 0 থেকে বড় অথবা সমান, +½ থেকে ছোট অথবা সমান। তাহলে সীমা যখন বলবে -1 থেকে বড় অথবা সমান, +½ থেকে ছোট অথবা সমান, তবে ধাতব পদার্থ বললে 0 থেকেই শুরু হবে। ঠিক আছে, ঋণাত্মক যেহেতু হয় না, এটা মনে রাখিও। তারপর হচ্ছে পৃষ্ঠটান বা পৃষ্ঠশক্তির সংখ্যাগত মান অভিন্ন, তবে পৃষ্ঠটান ভেক্টর রাশি, পৃষ্ঠশক্তি স্কেলার রাশি। এই যে আমরা ই সমান কি বলি? ই সমান হচ্ছে কি টি, ই সমান টি বলি। পৃষ্ঠশক্তি আর পৃষ্ঠটান পরস্পর সমান বলি। তবে এখানে যে ক্লুটা তোমাকে মনে রাখতে হবে, পৃষ্ঠটান ভেক্টর রাশি, কিন্তু পৃষ্ঠশক্তি হলো কি স্কেলার রাশি। অনেকে আমরা এটা ভুলে যাই, পৃষ্ঠটান হচ্ছে তোমার ভেক্টর রাশি, পৃষ্ঠশক্তি হচ্ছে স্কেলার রাশি। আর সংকট তাপমাত্রা ক্ষেত্রে পৃষ্ঠটান 0 হবে, মুখস্থ করে নিবা। তারপর যে পানির চেয়ে মধুর সান্দ্রতা বেশি, কৌশিক নলের মুক্ত তলে অবতল হয় যখন স্পর্শগুণ 0 থেকে 90-র মধ্যে থাকে। তো ঠিক আছে, আর উত্তল হয় কখন? স্পর্শগুণ কত হলে? 180-র চেয়ে বড়, 90-এর চেয়ে কি হলে? ছোট হলে। ঠিক আছে, তারপর হচ্ছে পানিতে জৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান কি পাবে? হ্রাস পাবে। অজৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। এটা মনে রাখিও, পানিতে যখন জৈব পদার্থ মেশাবো তাহলে পৃষ্ঠটান কি পাবে? হ্রাস পাবে। অজৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। আচ্ছা, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি দেখো, একটি সরল দোলকের দোলনকাল 4 গুণ করতে হলে সুতার দৈর্ঘ্য কত গুণ করতে হবে? 16 গুণ করতে হবে। একটি সরল দোলকে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল অসীম হবে। লাইনটা মনে রাখিও। ঠিক আছে, আর ব্যাখ্যা যাচ্ছি না। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে সরল দোলকের দোলনকাল বৃদ্ধি পায়, এটা মুখস্থ রাখবা। তারপর হচ্ছে একটি পেন্ডুলাম ঘড়ির সুতার দৈর্ঘ্য বাড়ালে ঘড়িটি কি চলবে? ধীরে চলবে। এরপর হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য n গুণ করা হলে দোলনকাল হবে √n গুণ। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো সরল দোলকের দোলনকাল টি হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্যের কি হবে? বর্গমূলের সমানুপাতিক। আর দোলনকাল হবে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সূত্র থেকে আসে, যে তুমি সূত্র পড়ছো না, টি সমান 2 পাই √L ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে তুমি √L এর সমানুপাতিক, তারপর হচ্ছে 1/√g এর, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তারপরে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে।
আরেকটা লাইন মুখস্থ করে নিবা। তারপরে দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে জি এর মান কম হলে সরল দোলকের দোলনকাল বাড়ে, অর্থাৎ ঘড়ি ধীরে চলে। এটাও মনে রাখিও, ঘড়ি কি চলে, দোলক ঘড়ি ধীরে চলে। কেমন? তারপরে বল ধ্রুবক কে এর মাত্রা হলো এটা, তার একক হচ্ছে নিউটন এম ইনভার্স ওয়ান। একটি সরল দোলকে গতি সম্পন্ন করার ক্ষেত্রে ওমেগা স্কয়ার সমান কে বাই এম মতো পর্যায়কাল। এটা পড়ে নিবা। সরল দোলকে গতি সম্পন্ন কণার সরণ এবং বরের মধ্যে দশা পার্থক্য কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। সরণ এবং ত্বরণের মধ্যে দশা পার্থক্য কিন্তু 180 ডিগ্রি। এই লাইনটা থেকে কিন্তু মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ আসছে। কি কি? সরল চন্দিত গতিসম্পন্ন কণার সরণ এবং বেগের মধ্যে দশা পার্থক্য হলো 90 ডিগ্রি, সরণ এবং ত্বরণের মধ্যে দশা পার্থক্য হলো 180 ডিগ্রি। ঠিক আছে? তারপরে দেখো ভূকেন্দ্রের সরল দোলকের দোলনকাল অসীম, কারণ ভূকেন্দ্রে জি এর ভ্যালু তো 0। ভূকেন্দ্র মানে কি? পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে? আকাশে উড়ন্ত পাখির ডানার গতি তুল গতি। দোলনকালের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রুট 2 গুণ হবে, অর্থাৎ জি এর মান দ্বিগুণ হলে দোলনকাল 1/√2। এটা সূত্র থেকে আসে। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এটা আমি অলরেডি বলে দিছি। সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তবে সরল দোলক কিন্তু সেকেন্ড দোলক নয়। সরল দোলক সেকেন্ড দোলক না, সেকেন্ড দোলক আলাদা, যার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, তরঙ্গ চ্যাপ্টার থেকে দেখো নতুন যেতে চ্যাপ্টার তরঙ্গের খুঁটিনাটি ছোটোখাটো যে জিনিসগুলো এসএসসির সাথে কিছুটা মিল আছে, তবে অনেকগুলো নতুন টপিক আছে এখানে। ওকে, তো দেখো এমসিকিউর জন্য এই জিনিসগুলো অন্তর্কে তুমি শিখে নিবা। শব্দ তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। শব্দ কিভাবে সঞ্চালিত হয়? তরঙ্গ আকারে। তাহলে চন্দ্রে কোনো বায়ুমণ্ডল নেই, তাই দুই ব্যক্তি পরস্পরের কথা শুনতে পায় না। তো তোমাকে যদি বলা হয় চাঁদের দেশে দুজন ব্যক্তির কথোপকথন একজনেরটা আরেকজনের শুনতে পায় না কেন, তাহলে তুমি একদম ইজিলি বলবা তাহলে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কি লাগবে? মাধ্যম লাগবে। তাহলে এখানে আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কি জন্য? এখানে একটা কি আছে? অবশ্যই বায়ু মাধ্যম আছে, তবে রেকর্ড আকারেই তো যাচ্ছে সেটা। এই যে এখানে কি আছে বলো তো? এই যে মাইক দিয়ে আমি কথাগুলো বলতেছি বা স্পিকার দিয়ে কথাগুলো বলতেছি, তবে আমার এখানে যে মনে করো হামিম আছে, সে শুনতে পাচ্ছে কেন? হলো এই যে এখানে বায়ুমণ্ডল আছে। তোমার চাঁদের দেশে তো বায়ুমণ্ডল নাই, সেখানে বায়ুমণ্ডল না থাকতে শব্দ তো তরঙ্গ আকারে যেতে পারবে না। এই যে বিটিভির কর্নারে করে যে বুবাদের জন্য কি করে, প্রতিবন্ধী যারা বা বধির আছে, কানে শোনে না, এভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে দেখায় না। সো আমার শব্দটা যদি না যাইতো, তোমরাও আমার কাছে আমাকে এরকম করে দেখতা, সাংকেতিক চিহ্ন। মনে করেন আমি এভাবে বুঝাইতাম, এতগুলো পানি বুঝাইতাম, এটা বুঝাইতাম, এভাবে বুঝাইতাম। কেমন? সেজন্য শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কি দরকার? মাধ্যমের দরকার হবে। তাহলে যে তরঙ্গ মাধ্যমের দিকে সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে আমরা বলি লম্বিক তরঙ্গ। সমান্তরাল অগ্রসর হবে। ঠিক আছে? যেমন আমার কথাগুলা বা এই মাধ্যম দিয়ে যাবে সমান্তরাল, এইভাবে, এই যে এভাবে যাবে। তাহলে সেই জন্য লম্বিক তরঙ্গ বা এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তরঙ্গ তো বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। সব ধরনের শব্দ তরঙ্গ হলো লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পানির ঢেউ সেগুলো হলো কি? অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আলোক তরঙ্গ, পানির তরঙ্গ, এক্স রে, টানা তার তরঙ্গ সহ সবগুলা হচ্ছে কি তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ তুমি বলতে পারবা। তাহলে পানিতে চলমান মোটরযান কর্তৃক সৃষ্ট তরঙ্গ অনুপ্রস্থও হতে পারে, অনুদৈর্ঘ্য হতে পারে। তারপর দেখো স্থির তরঙ্গের পাশাপাশি নিস্পন্দন ও সুস্পন্দন বিন্দু দূরত্ব সেটা হলো λ/4। তাহলে দুইটি সুস্পন্দন বিন্দু দূরত্ব λ/2। তারপর হচ্ছে তিনটি সুস্পন্দন বিন্দু দূরত্ব কত? ল্যামডা। তোমরা অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণটা জানো। তারপর হচ্ছে তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হয়, সেখানে যে লব্ধি তরঙ্গের বিস্তারগুলো বের করো, বিস্তারের মান সর্বোচ্চ ধরে সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু পাইছিল না? তাহলে এটার থেকে এটা বিয়োগ দাও, λ/2, λ/4 থেকে যদি 0 বিয়োগ দাও, তাহলে 2 আর 4 কাটাকাটি দিয়ে গিয়ে λ/2 থাকবে না? আচ্ছা, আবার দেখো 3 λ/4 থেকে যদি 1 λ/4 বিয়োগ দাও, সেখানে কিন্তু λ/2 আসবে। তাহলে পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, পরপর দুইটি নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্বও কিন্তু λ/2। এটা মনে রাখিও। দেখো তোমাকে যদি অনেক গভীর থেকে একটা এমসিকিউ দেয়, বলবে কি পরপর দুইটি সুস্পন্দন বিন্দুর কি বলবে? দশা পার্থক্য কত বলবে। কিন্তু আমি পথ পার্থক্য বলি নাই। পথ পার্থক্য কত? λ/2 তুমি জানো। তাহলে ল্যামডার পথ পার্থক্যের ভ্যালু জানলে দশা পার্থক্য বের করার জন্য একটা সূত্র আছে, খুবই সুন্দর একটা সূত্র। এটা সেকেন্ড পেপারের ভৌত বিজ্ঞানে এই সূত্রটার ব্যবহার আছে।
তুমি একদম 100% তুমি শিওর ধরে নিবা এই একটা লাইন থেকে তোমার এমসিকিউ অবশ্যই আসবে। এটা ফার্স্ট পেপারেও আসবে, সেকেন্ড পেপারেও আসবে। এই যে দেখ আজকে লাস্ট একটা কথা বলছি, দশা পার্থক্য দেয়া থাকলে পথ পার্থক্য নির্ণয়, পথ পার্থক্য দেওয়া থাকলে দশা পার্থক্য নির্ণয়। তবে তোমাকে অনেক ক্রিটিক্যাল যখন দিবে এই ভিতর থেকে দিবে। ভিতর মানে কি, পরপর দুটি সুস্পন্দন বিন্দুর দশা পার্থক্য বলবে। এখন তুমি পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে λ/2 সেটাই যদি তুমি না জানো, তো বাবা তুমি বলো তো তুমি এটা অ্যান্সার করতে পারবা? জীবনও পারবা? আন্দাজে দেখানো ছাড়া কোনো সম্ভব না। তাহলে পরপর দুইটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে λ/2 সেটা এখানে পথ পার্থক্যের জায়গায় বসাই দিলে তুমি দশা পার্থক্য ইজিলি পেয়ে যাবা। আর দশা পার্থক্যের রেজাল্টগুলো আসবে পাই আকারে। কি আকারে? পাই আকারে। আর পথ পার্থক্যের রেজাল্টগুলো আসবে ল্যামডা আকারে। কথাটা মনে রাখবা, ল্যামডা আকারে। ঠিক আছে? আচ্ছা, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ মুখস্থ করে নিবা। দৈর্ঘ্য ও ভর স্থির থাকলে আর তরঙ্গের কম্পাঙ্ক তারের টানের বর্গমূলের সমানুপাতিক। এই যে এটা টানের তিনটা সূত্র আছে। নর্মালি এটার সূত্র হচ্ছে কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে F = 1/2IL √T/m হচ্ছে m, T/বাই কত? m। তাহলে টানা তারের ক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। যখন টান এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকবে তাহলে এই যে এফ যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এফ হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক, আবার এফ হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটা সূত্র জানলেও তুমি এগুলো তুমি এমসিকিউতে অ্যান্সার করতে পারবে। আবার টানের ক্ষেত্রে এটা যখন কি মূল সুরের ক্ষেত্রে এটা হবে। আবার 2IL এর জায়গায় যদি তুমি ল্যামডা ইউজ করো, এখানে কিন্তু এই যে ল্যামডা সমান 2IL লেখা যায়, ল্যামডা সমান 2IL লেখা যায়। তাহলে এখানে 2IL এর জায়গায় ল্যামডা ইউজ করলে F = 1/λ√T/m লিখতে পারবো। একটা সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে। সেই জন্য কম্পাঙ্ক হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক, কম্পাঙ্কটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, কম্পাঙ্কটা হচ্ছে দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক। ওকে, দেখো সর্বশেষ আমাদের দশম অধ্যায়। এখানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব, আশা করছি এখান থেকে সবাই অ্যান্সার করবা। তো এখানে বলা হচ্ছে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। তারপরে দেখো 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ, এই যে PV = nRT। আমাদের সূত্রটা হলো কত? PV = কত? nRT। nRT n মূল গ্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। n সমান তুমি W/m দিয়ে ওই গ্যাসের ভর আর আণবিক ভর দিয়ে ভাগ দিলে তুমি n এর মান পেয়ে যাবে। P হচ্ছে চাপ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে তাপমাত্রা। তারপরে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুর মূল গড় বেগের অনুপাত হচ্ছে এটা। এই যে CRMS বেগ একটা পড়ছো না তোমরা? CRMS বেগ, এটাকে আমরা C দিয়ে প্রকাশ করি অথবা এভাবেও প্রকাশ করি। এটাকে প্রকাশ করি কোনো গ্যাসের অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূল। এটা মূল গড় বর্গবেগ বা CRMS বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলে এটাকে। তারপর যে বোলসম্যান ধ্রুবক, এই যে এটার ভ্যালু 1.38 × 10⁻23 পার কেলভিন। ঠিক আছে? তারপর হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামায়ের ভ্যালু হচ্ছে, এই গামায়ের কিছু ভ্যালু আছে, এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাস। ঠিক আছে? এক পরমাণু গ্যাসের মধ্যে গামার ভ্যালু হচ্ছে 1.67, দ্বি বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.40। ঠিক আছে? বা 1.41 দাগে বলতে পারো। আর 3 বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.33। একটা কনফিউশন আছে, সেটা হলো এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গামায়ের ভ্যালু কত। আমরা অনেকে এটা ভুল করি। কার্বন ডাইঅক্সাইড যদি তোমাকে বলে এটা কয় পরমাণু গ্যাস, তাহলে আমরা বলে ফেলি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 3 বা বহু পরমাণু গ্যাস। কারণ কার্বন একটা, অক্সিজেন হচ্ছে 2টা, তাহলে 3টা পরমাণু হয়ে গেল না? 3টা পরমাণু হলো, গামার ভ্যালু হচ্ছে 1.33 বলার কথা। তবে কার্বন ডাইঅক্সাইডের রৈখিক গঠন হচ্ছে সরল রৈখিক। তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো, আমি তো তেমন একটা ভালো না, তোমাদের মতো তো পারি না, বুঝছো? এই যে কার্বন ডাইঅক্সাইডের আকার হচ্ছে এরকম এরকম সরল রৈখিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যার কারণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের মতো আচরণ করবে। সেক্ষেত্রে এটার গামার ভ্যালু হচ্ছে 1.41 দাগাইতে হবে। এটা হচ্ছে একটা সংশোধনী। কার্বন ডাইঅক্সাইড দ্বিপারমাণবিক হলেও এটার রৈখিক গঠনের কারণে, কারণ স্বাধীনতার মাত্রার ব্যবহার করার কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে সেটার ক্ষেত্রে কি মনে রাখবা? গামার ভ্যালু 1.41। ঠিক আছে? তারপরে দেখো আয়তনের চাপ গতিশক্তির কত গুণ? 2/3 অংশ এক পারমাণবিক দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা যথাক্রমে 3, 5। ঠিক আছে? গতিশক্তি হচ্ছে কত? 5/2। ওকে,
তারপর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রা কি হয় সমান হয়, গড় মুক্ত পথ পরম তাপমাত্রা সমানুপাতিক, গড় মুক্ত পথ গড় ঘনত্ব চাপের ব্যস্তানুপাতিক হয়। সূত্র থেকে আসে গ্যাসের পরমাণুগুলো মোট গতিশক্তি সমানুপাতিক, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন, বেগ, ঘনত্ব এবং সংঘর্ষ কি পাই, বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। এই যে আমাদের এখন কয়টা বাজে, তোমরা বলো আর পড়াবো কিনা, সূত্রগুলো ব্যাখ্যা দিব কিনা বলো। তোমরা যদি বলো স্যার প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো একটু একটু আমাদের ব্যাখ্যা দিয়ে দেন, তাহলে আমি পড়াবো, নাহলে ক্লাসটা এই মুহূর্তে শেষ করে দিব। আমাদের এই যে ক্লাসের সর্বশেষ স্লাইড, সবার জন্য শুভকামনা।